শুরু হয়ে গেল। অলরাইট, আমরা এখন লাইভে চলে এসেছি। আমরা জাস্ট একটু অডিয়েন্স বিল্ডের জন্য কিছুটা সময় নিয়ে নিই। ওকে, আমাদের ডিসকাশন শুরু করে দিই। সো বিডিএফ স্টকসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের 5th এপিসোড। সো আজকের এপিসোডে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রি থেকে আমাদের 4 সেক্টরের 4জন টেক লিডার, ফিমেল টেক লিডার আর কি। মোস্ট প্রিসাইজলি আমাদের সাথে উপস্থিত আছেন স্টার কম্পিউটারের সিইও রেজওয়ানা আপা। আমাদের সাথে উপস্থিত আছেন আচিয়া নীলা আপা, ওমেন ইন ডিজিটালের ফাউন্ডার। আমাদের সাথে আরো উপস্থিত আছেন রাকসান্দা রুকম আপু, কো-ফাউন্ডার প্রেনার ল্যাব এবং ফাউন্ডার বেগম ডট কো। এবং আমাদের সাথে আরো উপস্থিত আছে চট্টগ্রাম থেকে জয়িতা ব্যানার্জি, আপওয়ার্কের টপ ফ্রিল্যান্সার। তো সবাইকে বিডিআর স্টকসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি রেজওয়ানা আপাকে দিয়ে আজকে ডিসকাশন শুরু করতে চাই। তো রেজওয়ানা আপা, যেটা ছিল যে আপনার স্টার কম্পিউটার এই অর্গানাইজেশনটা আমরা যতদূর জানি আপনার ফ্যামিলি থেকে আর কি, বা বাবা থেকে আসলে হয়ে এসছে। তো ওই হাইট থেকে আসলে এই দায়িত্বটা টেক ওভার করার পরে আজকে এই লিগেসিটা ধরে রাখার পেছনে আসলে আপনার স্ট্রাগল কতদূর ছিল, বা এই জার্নির গল্পটা একটু শুনতে চাই। থ্যাংক ইউ। আসলে বেসিক্যালি এটা একটু বলে রাখি, সেটা হচ্ছে আমার বাবা যদি কোম্পানি ওপেন নাও রাখতো তাও আমি আসলে উদ্যোক্তাই হতাম। যদিও হয়তো বা ইচ্ছা ছিল যে আন্ডারগ্র্যাডের পরে বা পড়াশোনার পরে আসলে 2-3 বছর কাজ করবেন, দেন কোম্পানি ওপেন করবো। বাট যাই হোক, বাবার কোম্পানিতে জয়েন যখন করেছি 2004 থেকে, তখন আসলে লেগাসির আগে বলবো হচ্ছে যখন একটা কোনো পুরো একটা কোম্পানির সাথে যুক্ত মানে আমরা হই, তখন কিন্তু আসলে অনেক চ্যালেঞ্জ থাকে। বিশেষ করে আমার থেকে অনেক চ্যালেঞ্জ ছিল, বিকজ আমি ছিলাম ছোট, আমার বাবা এবং তার অফিসের অনেক রকমের লোকজন যারা ছিলেন তাদের ক্ষেত্রে আসলে আমাকে মানিয়ে নেওয়া, বা তাদেরকে আমাকে মেনে নেওয়া এবং তাদের ক্ষেত্রে আমাকে মানিয়ে নেওয়া, এবং কাজ বোঝা, প্রোডাক্ট বোঝা, টেকনোলজি কতখানি আপগ্রেড সেই সময় তখন বোঝা। যেমন সেই সময়ের যে সব থেকে আপগ্রেডেড টেকনোলজি ছিল সেটা আসলেও তখন আমাদের কোম্পানি অ্যাডাপ্ট করেনি, সেগুলোকে অ্যাডাপ্ট করানো, প্রপার এইচআর করা, অ্যাডমিন করা। আমাদের কোম্পানি আগে থেকে আইএসও সার্টিফাইড কোম্পানি ছিল, কিন্তু প্রপার যে একটা ডকুমেন্টেশন মেনটেন করতে হবে আইএসওর জন্য, সেটাও যে মেনটেন করতে হবে, সেগুলো আসলে যে দেখানোর জন্য না, মানে এটা যে রিয়েলি প্রসেসে মেনটেন করার জন্য, সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা, প্রপার একটা সার্ভিসে কোম্পানিকে নিয়ে আসা, এই জিনিসগুলো আসলে কিন্তু ছিলই চ্যালেঞ্জ। সো এইগুলা করতে করতে কিন্তু আমার মোটামুটি বলতে পারেন 5-6 বছর চলে গেছিল, অনেস্টলি স্পিকিং। সো যদি এটা হয়তো বা আমি মনে করি যে যদি আমি হয়তো বা নতুন উদ্যোক্তা হতাম বা নতুন কোম্পানি করতাম, তাহলে হয়তো বা আমি একটু গুছিয়ে শুরু করতে পারতাম কর্পোরেটে হয়তো বা কাজ করে। কর্পোরেটে কাজ করার ইচ্ছাটা এই কারণেই ছিল যে যদি কাজ করতাম তাহলে অনেক প্রসেসের ব্যাপারে জানতাম। সো যখন কোনো প্রসেস জানি না, একদমই পাশ করার পরপরই কোথাও জয়েন করতে হয়, তখন কিন্তু না আমি জানি মার্কেটিং, না জানি আমি ম্যানেজমেন্ট, না জানি আমি প্রসেস, আমি টেকনোলজির মানুষ, হ্যাঁ, ওর বাইরে তো আমি কিছু জানি না। সো ওইসব জিনিসে আসলে কিন্তু অনেক চ্যালেঞ্জ ছিল। অ্যাকাউন্টস একটা খুব বড় চ্যালেঞ্জ। আমি এখনো ভালো ফাইন্যান্স বুঝি না, মানে আমি এখনো হাবুডুবু খাই সিরিয়াসলি। এই 16 বছরের পরেও, 17 বছর চলছে, আমি এখনো হাবুডুবু খাই ফাইন্যান্স বুঝতে। মানে আমার আসলেও খুব কষ্ট হয়, প্রচুর কাজ করতে হয় এগুলার জন্য। তো এগুলা না আসলে কিন্তু হ্যাঁ এক্সপিরিয়েন্স অনেক কিছু করে দিয়েছে। তবে ডেফিনেটলি এটা ঠিক যে আমি কিছুটা হলেও অবশ্যই আমি লাকি, কিন্তু চ্যালেঞ্জ আমাদের ছিল। লেগাসি যেটা বললাম, লেগাসি আসলে ওইটাই আমার সবসময় টেনশন থাকতো যে আমার
বাবার কোম্পানি, আমার উপরে যদি দায়িত্ব পড়ে কিন্তু শুধু যে বাইরের মানুষই বলবে তা না, আমাকে যখন কোম্পানিতে আমার বাবা জয়েন করতে বলেছে তখন কিন্তু আমার ফ্যামিলি ওয়াইজ বা আত্মীয় স্বজন বা বিভিন্ন স্টেপ থেকে কিন্তু আমাদের কিন্তু অনেক বাধা এসছে, তাহলে আমার বাবার মুখও তো থাকবে না। হ্যাঁ, সো আমি যদি আমার পারফরমেন্স ভালো না হলে কিন্তু আমার বাবার মানে ইয়ে হয়ে যাবে, ফেস ভ্যালু নষ্ট হবে, হ্যাঁ, উনার মান ইজ্জত যাবে। সো এইসব মিলিয়ে কিন্তু আমার জন্য অনেক বেশি প্রেশার ছিল খুব কম বয়সে। মানে 2004-এ আমি পাশ করার সাথে সাথে যখন ঢুকেছি, মানে আমার জন্য প্রচন্ড প্রেশার ছিল যে আমি এটা কই এসে পড়লাম। মানে কোথাও চাকরি করলে তো আমি একটা প্রপার একটা কোন একটা পজিশনে যেতাম, আস্তে আস্তে উঠে তারপরে আমি হয়তো বা জয়েন করতাম, ওটা আমার জন্য প্রচন্ড চাপ ছিল। এবং অনেক কিছুই আছে যে হয়তো বা খুব দরকারি জিনিস বলছি কিন্তু কেউ শুনছে না। হ্যাঁ, সো এগুলো করতে করতে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আমার এইচআর পলিসি আমার কোম্পানিতে ইমপ্লিমেন্ট করতে 7 বছর লেগেছে। ওকে, সো দিস ইজ ওয়ান এক্সাম্পল যে কত কষ্ট হয়েছে আইএসওটাকে প্রপারলি প্রসেস করতে, মানে যেন অডিটের সময় কোনো কষ্ট না হয়, সেটা করতে অ্যাটলিস্ট আমার 4 থেকে 5 বছর লেগেছে। তারপরে আমি নিজে নিজে সিএমএমআই লেভেল 3 করা, দেন আবার প্রেস করা, এই যে প্রসেসগুলো খুব ইম্পর্টেন্ট আসলে। সো ছোট করে এতটুকুই বললাম। থ্যাংক ইউ রেজান আপা। আমি নীলা আপার কাছে চলে যাচ্ছি। নীলা আপা এবং রাকসান্দা আপার একটা সিমিলারিটি হচ্ছে এরা আসলে ওমেন এম্পাওয়ারমেন্ট বা ওমেনদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে এদেরকে সেলফ ড্রিভেন অ্যাক্টিভিটি করাতে, মোটিভেট করাতে হেল্প করে। সো নীলা আপা হচ্ছে ওমেন ইন ডিজিটাল নামে একটা প্রতিষ্ঠান রান করছে আর কি। সো এই প্রতিষ্ঠানটা সম্পর্কে আমরা একটু জানতে চাই, এরা বর্তমানে কি কি কাজ করেছে বা করছে। ধন্যবাদ নামি ভাইয়া। আমি আচিয়া নীলা, ফাউন্ডার উইমেন ইন ডিজিটাল। উইমেন ইন ডিজিটালের জন্ম হচ্ছে 2013-এ। তো এটা আসলে বলতে গেলে টোটালি একটা আউটসোর্সিং কোম্পানি বলা যায়, বাট আমাদের একটা নিজস্ব প্ল্যাটফর্ম আছে, আমরা একটা কমিউনিটি ডেভেলপ করি যেটা হচ্ছে উইমেন ইন টেক, মানে মেয়েদেরকে বেশি করে টেকনোলজিতে নিয়ে আসার জন্য আমরা কাজ করি। তো আমাদের কোম্পানির মেইন বৈশিষ্ট্যই হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য কাজ করি, বাট সব উইমেন ইঞ্জিনিয়াররা বা সব উইমেনরা। এটাই হচ্ছে আমাদের মেইন বৈশিষ্ট্য। আর উইমেন ইন ডিজিটাল হচ্ছে করার মেইন কারণ হচ্ছে আমি নিজে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি প্রায় অনেক বছর। আমি 9 বছর জব করি, 9 থেকে 10 বছর আমি জব করি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তো আমি আমার জবের কোটাটা শেষ করেছি। আমি শুরু করি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে, এবং যখন সিনিয়র হিসেবে প্রমোশন পাই তখনই আমি জব শুরু করি। এবং আমার প্ল্যান ছিল আসলে দেশের বাইরে চলে যাওয়া, বাট ফ্যামিলি থেকে আমার বিজনেস কিন্তু আসলে ইনসিস্ট করে, আমার ফ্যামিলি আমাকে সাজেস্ট করে বিজনেসে আসার জন্য, যে বাংলাদেশের জন্য কিছু করা। সো বাংলাদেশের জন্য করতে গেলে তখন একটা ব্যাপার ছিল ডিজিটাল বাংলাদেশের একটা ঘোষণা হয়। তো আমি প্রথমে আমার বাবাকে যেটা বলে, দেখো এটা পসিবল না যদি উইমেনরা ডিজিটালি অ্যাক্টিভ না হয়, যে অ্যাক্সেস টু ডিজিটাল যেটা সেটা হচ্ছে সব মেয়েদেরকেও আসতে হবে। তো ওইটা যদি না হয় তাহলে ডিজিটাল বাংলাদেশ সম্ভব না। তো তখন আমার বাবা বলে, আমি ফ্রিডম ফাইটার, আমি যুদ্ধ করে দেশ এনেছি, তো এটাকে সাজানোর দায়িত্ব তোমাদের। তো তুমি তো ইঞ্জিনিয়ার, তো তুমি কেন ইনিশিয়েটিভটা নিচ্ছ না? তো ওইখান থেকে আসলে আমার প্রথম ইনিশিয়েটিভটা আসে, যে আমি প্রথমে অল্প কিছু মেয়েকে নিয়ে আমি শুরু করি, এবং ওদেরকে আমি নিজে ট্রেনিং করাই, এবং কিছু ছোট ছোট কিছু কাজ দিই আইটির, দেখলাম যে না ওরা করতে পারে যদি ওদেরকে প্রপারলি শেখানো হয়, আগে স্কিলটা ডেভেলপ করা হয়। তো এরপরে আমরা যেটা শুরু করি, আমরা কমিউনিটি বিল্ডিং কাজ শুরু করি। আমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ক্যাম্পেইন করি, বাংলাদেশের অলমোস্ট আমরা 37 ডিস্ট্রিক্টে যাই, এবং ওখানে গিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, বিভিন্ন রকম ট্রেনিং করাই। আমরা কেয়ার এর সাথে কাজ করি, আমরা বিল গেটস ফাউন্ডেশনের সাথে কাজ করি, ফেসবুক আমাদের নিয়ে ফিচার করেছে উইমেন এম্পাওয়ারমেন্টের উপরে। সো এখন যেটা হয়েছে যে আমাদের বাংলাদেশে 5টা ডিস্ট্রিক্ট আছে, যেখানে ঢাকা হেড অফিসে তো আছে আমাদের একটা আইটি কোম্পানি, আর বাংলাদেশের আরো 5টা ডিস্ট্রিক্টে আমাদের নিজস্ব আইটি কোম্পানি আছে। ওখানে আমরা ওটাকে টেক স্কুল বলি। ওখানে বেসিক্যালি আমরা মেয়েদের আইটি স্কিল ডেভেলপমেন্ট করি, এবং ওরা আমাদের ওখানে আউটসোর্সিং কাজ করে। তো বেসিক্যালি অনেকের ধারণা আমরা এনজিও, বাট আসলে আমরা এনজিও না, আমরা ফর প্রফিট কোম্পানি, এবং আইটি ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করে যাচ্ছি। গত 7 বছর আমরা আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে কাজ করছি। থ্যাংক ইউ নীলা আপা। রাকসান্দা আপার কাছে সেম প্রশ্ন আর কি, যে আপনার প্রেনার ল্যাবে আপনি কো-ফাউন্ডার, এবং প্রেনার ল্যাবে আরেকটা কনসার্ন হচ্ছে begum.co। সো এই ইনিশিয়েটিভ গুলো সম্পর্কে একটু জানতে চাই। জি, তো যেহেতু প্রেনার ল্যাবের সিস্টার কনসার্ন হচ্ছে বেগম,
পেনার ল্যাব হচ্ছে একটি আইটি কোম্পানি এবং এখানে হচ্ছে আমরা তিনটা টার্গেট অডিয়েন্স নিয়ে কাজ করি। একটা হচ্ছে ইয়াং পিপল, এন্টারপ্রেনার এবং হচ্ছে ওমেন, এবং ওমেনদেরকে নিয়ে কাজ করার জন্যই আসলে বেগম প্ল্যাটফর্মটা তৈরি করা হয়। সো আসলে মেয়েদেরকে নিয়ে খুব ভাস্ট কাজ করা হয়েছে আমাদের। ইটস নট লিমিটেড টু যে একটা অ্যাক্টিভিটি কিংবা হচ্ছে একটা সার্টেন এরিয়ার উপরে। তো বেগমটা একজন তখনই ক্রিয়েট করা হয়েছিল আমরা যখন দেখি যে মেয়েদের ক্যারিয়ারের ক্ষেত্রে বিভিন্ন রকম অবস্টাকল থাকে বা হচ্ছে কিভাবে করে তাদের ক্যারিয়ার জার্নিটাকে আরো ইজি করা যায়। তো হয়তো ক্যারিয়ারে নিজে এন্টার করতে চাচ্ছে এবং এর পাশাপাশি ক্যারিয়ার অনেক আছে যারা ক্যারিয়ার স্টার্ট করতে যাচ্ছে। তো এই যে ওমেন যারা আছে যাদের ড্রপ আউট রেটটা অনেক বেশি হয়ে যাচ্ছে, কিভাবে করে তাদেরকে হেল্প করা যায় এটার জন্যই আসলে বেগমের উৎপত্তি। এবং এখানে হচ্ছে আপনার মেয়েদের জন্য লাইফস্টাইল কন্টেন্ট আছে, লাইফস্টাইল রিলেটেড ওয়ার্কশপ আছে, কোর্সেস আছে, তারপরে বিজনেসের জন্য আছে। সো একটা মেয়ের জন্য বলতে পারেন যে কোনো ধরনের যদি হেল্প দরকার হয় তার জন্য সে কোথায় যাবে, তো আমরা মনে করি যে সে যদি বেগমের প্ল্যাটফর্মে আসে সে সেখানে গিয়ে অনেক কিছুই দেখতে পারবে এবং তার জন্য দরকারি অনেক ধরনের কন্টেন্ট বলেন, কোর্স বলেন কিংবা ম্যাটেরিয়াল সেখানে তার জন্য রয়েছে। এবং বেগম যখন কাজ শুরু করে তখন আমরা আসলে শুরু করেছিলাম যে আচ্ছা কিছু টার্গেট অডিয়েন্স নিয়ে, এবং তারপরে আমরা যেটা করি যে আমাদের যত সব কোর্স আছে আমরা বাংলায় নিয়ে আসি। আমাদের সব কোর্স বাংলায়, যাতে নট অনলি ইন আরবান এরিয়াস, রিমোট এরিয়াতে যারা ওমেন আছে যারা আপনার হচ্ছে বাংলা বোঝে, ইংলিশটা প্রপারলি বোঝে না, তারা এগুলো অ্যাক্সেস করে শিখতে পারে অনেক কিছু এবং আরো রিচ করা যায় কিভাবে। সো আমরা বাংলায় কোর্স বানাই এবং অনেক কিছু করি। আমরা আমাদের প্রেরণা ল্যাব থেকে আমরা ইউএন ওমেনের সাথে কাজ করেছি, ইউএসএইড এর সাথে কাজ করা হয়েছে এবং আরো অর্গানাইজেশন আছে যাদের সাথে মিলে আমরা কম্বাইন্ডলি অনেক কাজ করেছি এবং খুব সাকসেসফুল অনেক কিছু ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। আমাদের একটা গ্রুপও আছে প্রোগ্রামের এবং এখানে বিভিন্ন ধরনের জিনিস আলোচনা করা হয় মেয়েদেরকে নিয়ে, এবং সেখানে খুঁটিনাটি বিষয় আপনার হচ্ছে তার লাইফ নিয়ে, তার ফ্যামিলি নিয়ে, তার ক্যারিয়ার নিয়ে, তার জব নিয়ে, তার জব ইনসিকিউরিটি নিয়ে বিভিন্ন বিষয়ে অনেক ভাস্টলি আলোচনা করা হয়। তো বলতে পারেন বেগম ইজ আ হাব ফর ওমেন, যেখানে তার মনের মধ্যে তার ক্যারিয়ার রিলেটেড যে প্রশ্ন থাকে সে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারে এবং তার সেটা সে উত্তর পায়। অলরাইট, আচ্ছা আমি জয়িতার কাছে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন করতে চাই, যেটা হয়েছে যে আজকে বোধহয় কোভিড ট্রেসিং নামে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে সরকার থেকে। তো এখানে আপনার যে আরেকটি সংগঠনের সাথে আপনি যেটি জড়িত, গুগল ডেভেলপার গ্রুপ, সেটিরও একটা বড় ইনভলভমেন্ট ছিল। এই প্রজেক্টটা সম্পর্কে যদি একটু বলতেন। জি, তো আপনারা জানেন যে আজকে লঞ্চ হয়ে গেল আমাদের যে কোভিড নিয়ে কন্ট্যাক্ট ট্রেসিং এর অ্যাপটা, এবং খুবই ইফেক্টিভ। এটা আসলে ব্লুটুথ দিয়ে কাজ করে থাকে এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে এই জিনিসটা আর কি লঞ্চ হয়েছে এবং খুবই সাকসেসফুলি এই অ্যাপটার মাধ্যমে কোভিড-19 এর আপনার রেটটা বা হচ্ছে কমিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। আমরা এখানে কাজ করেছি এবং এই অ্যাপটা ডেভেলপ করেছিল সহজ। আমাদের গুগল ডেভেলপার গ্রুপ থেকে আমরা আসলে কিভাবে করে জিনিসটা পাবলিশিং এর ক্ষেত্রে বা সবকিছু পারফেক্টলি কিভাবে করা যায় এই কাজটা করেছি। এবং আজকে যেহেতু লঞ্চ হয়েছে আমি বলবো সবাইকে এই অ্যাপটা ডাউনলোড করতে এবং হচ্ছে ইনফরমেশন যেটা আছে এখানে দিতে, এবং খুব ইজিলি কাজ করে, ব্লুটুথের মধ্যে মাধ্যমে কাজ করে থাকে। তো সো হচ্ছে আপনার ব্যাটারি খুব একটা দরকার হবে ইজিলি আর কি, এটা আমাদের হেল্প করবে করোনা ভাইরাস রেটটা কমাতে। অলরাইট, বাট আমার একটা পার্সোনাল প্রশ্ন, যেহেতু আমাদের বাংলাদেশের কিছু সমস্যা আছে, যেমন অ্যাওয়ারনেস একটা বড় ইস্যু। সো এই অ্যাওয়ারনেসকে আসলে সুপারসিড করে এরকম অ্যাপ্লিকেশন কতদূর সাকসেসফুল হতে পারে, সেটার ব্যাপারে আপনার কি মত? এই ধরনের অ্যাপ অ্যাওয়ারনেস বলতে আপনি কি একটার কথা বলছেন যে কতটুকু না, আমি সাকসেসফুল? বলছি যে আমাদের করোনার হেলথ যে প্রিভেন্টিভ মেজার্স গুলো আছে সেগুলোর ব্যাপারে আসলে আমাদের অধিকাংশ জনগণই উদাসীন। সেই ক্ষেত্রে আসলে এই করোনা ট্রেসিং অ্যাপের সাকসেসিভিটি নিয়ে আসলে কোনো প্রশ্ন থাকবে কিনা বা এরকম কোনো শঙ্কা থাকবে কিনা? যেটা আর কি ভালো জিনিস সেটা হচ্ছে যে সরকারের তরফ থেকে এটা খুব ভাস্টলি প্রমোট করা হচ্ছে জিনিসগুলো। অ্যাপ বলেন, করোনা বিডি অ্যাপ যেটা ছিল বা এই ট্রেসিং অ্যাপটা, এটা খুবই ভাস্টলি প্রমোট করা হচ্ছে এবং যত দূর সম্ভব এটা পৌঁছায় দেওয়া হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন অনেক মানুষ স্মার্টফোন ইউজ করে, অনেক মানুষ ইউজ করে। তো আমার মনে হয় যে এই অ্যাপটা আর কি আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ইন্ডিয়ার কথা বলি, তাদের কিন্তু অনেক কিছু সিমিলারিটি আছে আমাদের সাথে। তাদের কিন্তু এই অ্যাপের ডাউনলোড নাম্বারটা অনেক বেশি, খুব অল্প সময়। এবং আমি
মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রেও এটা খুবই আর কি ইজিলি করা সম্ভব হবে, এবং এর পাশাপাশি যারা পার্টনার্স আছে, পাবলিক সেক্টর আছে, প্রাইভেট সেক্টর আছে, তাদের যৌথ উদ্যোগে এবং তারা যেই ভাবে প্রমোট করছে, বাংলাদেশের কাছে সব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, সো এটা আর কি আমার মনে হয় যে ভালো একটা ফলাফল নিয়ে আসবে। ইনশাআল্লাহ আমরা আসলে আশা করছি। আমরা চট্টগ্রাম থেকে জয়িতা আমাদের সাথে যুক্ত আছে, তার কাছে চলে যাই। তো ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা টপিক রাইট নাও যেটা কিনা আসলে মানে ইভেন এমনও হচ্ছে যে বই মেলাতে ফ্রিল্যান্সিং নিয়ে বই কেউ লেখে, সেটা টপ 10-এ চলে যাচ্ছে। তো ফ্রিল্যান্সিং এর প্রতি সবারই একটা আলাদা রকমের আগ্রহ আছে, এবং বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট হাব ফ্রিল্যান্সিং। তো জয়িতা হচ্ছে আপওয়ার্ক বা এইসব ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের ওয়ান অফ দ্য টপ মোস্ট বা টপ ক্যাটাগরাইজড ফ্রিল্যান্সার, এবং সে সাথে সাথে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো জয়িতার কাছে প্রশ্ন, যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কিভাবে শুরু এবং কতদিন কাজ করা হয়েছে? হ্যালো ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্নটা কি শোনা গিয়েছে? আমাকে শোনা যাচ্ছে? জি জি না, ভাইয়া আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, সাউন্ডের কথায়। আচ্ছা, আমি আবার যে আমি বাংলাদেশের সব আচ্ছা, তো প্রশ্নটা ছিল যে ফ্রিল্যান্সিং এ কিভাবে শুরু এবং কতদিন ধরে কাজ করা হয়েছে? It's a huge বড় একটা উপকার মানুষ। সাউন্ডে বোধহয় একটা সমস্যা হচ্ছে, রাইট? মানে বাকিরাও বোধহয় একই জিনিস এক্সপিরিয়েন্স করছেন। আচ্ছা, জয়িতাকে একটু রিকোয়েস্ট করবো আরেকবার জয়েন করতে লিংকটাতে। আমরা সাউন্ডটা প্রপারলি শুনতে পাচ্ছি না, একটু কাইন্ডলি আবার জয়েন করতে হবে জয়িতা। আচ্ছা, রেজন আপার কাছে আবার একটু ফেরত যাই, জয়িতা ব্যাক করতে করতে। তো রেজন আপার কাছে আমি এই পর্যায়ে 2টা প্রশ্ন করতে চাই। রাইট নাও এখন সমস্ত টেকনোলজি কোম্পানি, নট অনলি দ্যাট, সমস্ত ইন্ডাস্ট্রি আসলে এই পেন্ডেমিক সিচুয়েশনে বিজনেস লস ফেস করছে, বিজনেস আসলে হ্যাম্পার হচ্ছে বড় রকমের। সো রাইট নাও আপনার অর্গানাইজেশন এই ইম্প্যাক্টটা কতদূর ইম্প্যাক্ট ফেস করেছে, এটা একটা। সেকেন্ড হচ্ছে অফকোর্স সবাই এখন ওয়ার্ক ফ্রম হোমে ইউজ টু হয়েছে এন্ড এভরিথিং, বাট স্টিল ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটা একটা ফিমেল টেক লিডারের জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং বা কতটা ইজিয়ার? একটা হচ্ছে কোভিডের জন্য যেটা হয়েছে আসলে আমি বলতে গেলে বলবো যে এটা মার্চেই আমরা কিন্তু ফেস করেছি আসলে বেশিরভাগ আইটি কোম্পানিগুলি, যে কিভাবে করে আমাদের কাজ কমে যাচ্ছে বা আমাদের যেসব কাজ রেগুলার চলে সেগুলোও দেখা যাচ্ছে স্টপ হচ্ছে বিকজ অফ কিছু ফিজিক্যাল কাজ থাকে। সো আমার কোম্পানিতে বলতে পারেন অলমোস্ট 30-35% কাজ আপাতত বন্ধ হয়ে আছে, মানে পজ বলতে পারেন, আসলে এটা স্টপ না, বন্ধ মানে স্টপ, পজ হয়ে আছে। বাট পজ হয়ে থাকা মানেও কিন্তু আমার এমপ্লয়ীদেরকে তো আমার স্যালারি দিতেই হবে। এবং ওয়ার্ক ফ্রম হোম আসলে আমরা শুরু করে দিয়েছিলাম 16th-এর পর থেকেই, মানে 17th-এ তো ন্যাশনাল হলিডে গেল, দেন তারপর থেকে আমাদের আসলে ওয়ার্ক ফ্রম হোম ছিল। সো আমরা 14-15 তারিখ আমরা আসলে ট্রেনিং দিয়েছি সবকিছুতে, যে কিভাবে করে প্রত্যেকটা টিম কিভাবে করে কানেক্টেড হবে, আমি কিভাবে করে সব টিম লিডদের সাথে বসবো, কথা বলবো, এসব জিনিসগুলো মিলিয়ে, এবং কে কিভাবে কাজ করবে, কারণ আমাদের অনেক কাজ আছে ম্যানেজ সার্ভিসে যেটা ক্লায়েন্ট এন্ডে গিয়ে করতে হয়। সো ক্লায়েন্টের সাথে আসলে আমার কথা বলা আমি শুরু করেছি কিন্তু 8 মার্চ থেকেই, যে যেহেতু এরকম প্রবলেম শুরু হচ্ছে, সো তাদের ডিসিশন কি হবে আলটিমেটলি, যদি লকডাউন হয় বা কিছু না কিছু হয় তখন আমরা আসলে কিভাবে কি করব। তো এগুলো নিয়ে কথা বলতে বলতে ওরাও ওদের পার্টের করছিল। সো মোটামুটি আমরা সবাই কিন্তু ওয়ার্ক ফ্রম হোমে চলে গিয়েছি আসলে 16th-এর পরে, 18th থেকে বলা যায় অফিসিয়ালি।
অ্যান্ড এখন আমরা ওয়ার্ক ফ্রম হোমেই আছি, কারোর জন্য কোনো রিস্ক নিচ্ছি না। আমাদের ইভেন যে কোনো গ্রেডের এমপ্লয়ের জন্য আমরা যেভাবেই হোক নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে হলেও আমরা কোনো লে অফেও যাইনি, এখন পর্যন্ত কোনো লে অফে যাইনি, আমার লে অফে যাওয়ার কোনো ইচ্ছাও নাই। আমরা চেষ্টা করছি আমাদের যেগুলো কাজ শুরু হওয়ার কথা ছিল, হয়তো এপ্রিল থেকে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, সেগুলো কোভিড এর কারণে পিছিয়ে গেছে। সো সেগুলোকে চেষ্টা করছি পুশ করে কোনো না কোনো ভাবে বাইরের কাজগুলিকে বা অন্যান্য কাজগুলিকে একটু শুরু করানো, সো দ্যাট আমরা লসটাকে কাটিয়ে উঠতে পারি। কিন্তু সবাই কন্ট্রিবিউট করছি, সবাই কষ্ট করছি যেন থাকতে পারি। আর ওয়ার্ক লাইফ ব্যালেন্স আসলে বলতে গেলে আমার জন্য খুব মানে ডিফারেন্ট টাইম যাচ্ছে, বিকজ অফ আমি আসলে বলতে পারেন যে বাসাতে আমি এত দীর্ঘ টাইম নর্মালি থাকিনি, বিশেষ করে আমার মেয়ের সাথে। আমার বাচ্চার 40 দিন হওয়ার পর থেকে আমি আসলে কাজে বের হয়ে গিয়েছিলাম। সো আলটিমেটলি আমার মেয়ের সাথে বোধহয় আমি দীর্ঘ 2.5 মাসের উপরে থাকাটা যে বাসায়, একদমই এটা কিন্তু পুরোপুরি কিন্তু আসলে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। আমার মেয়ে কখনো আমাকে 2.5 মাস বাসায় দেখিনি টানা। সো সেই হিসাবে বলা যায় যে আমার জন্য একটু উইয়ার্ড যে কাজ, মানে আমি বাইরে কাজ করতে যাচ্ছি না, বাসায় করছি। বাট একটা জিনিস যেটা হচ্ছে, বাসায় মোটামুটি চলছে, কিন্তু প্রবলেম একটা হচ্ছে, সেটা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে আমি সকালেও কাজ করছি, আবার একটু ঘুমাচ্ছি, আবার দেখা যায় রাত 4টাতেও কাজ করছি। সো এই ইমব্যালেন্সটা আসলে ভালো হচ্ছে না। সো এটা আসলে আমাদের ঠিক করতে হবে। আমি মনে করছি যে এটা আসলে আমাদের সাথে সাথে আরো অনেক কিছু আমরা মেইনটেইন করছি, বাট ঘুমের ইমব্যালেন্সটা কিন্তু এটাকে ইমব্যালেন্সের সাথে সাথে অনেকে তো ফ্লেক্সিবিলিটি বলছে যে এটা অনেকটা ফ্লেক্সিবল। ঘুমটা আসলে না, আমাদের যে টাইম থাকে এটার কিন্তু একটা ব্যাপার থাকে আসলে। হ্যাঁ, দুপুর 1টাতে উঠে বা 12টাতে উঠে আসলে ওই বাতাসটা পাওয়া যায় না, যেটা হয়তো বা আমাদের জানালা দিয়ে লাগে। হ্যাঁ, বা যে এই জিনিসটা দরকার সেটা কিন্তু আমরা ওই দুপুর 12টাতে পাবো না, সেটা হয়তো বা সকাল 8টাতে পাবো, হ্যাঁ, বা 9টার মধ্যে পাবো। সো এই জিনিসটা কিন্তু খুব জরুরি। সো ওইটা করা জরুরি, এটা আমরাও বুঝতে পারছি। তবে হয়তো বা শুরু হয়ে আমিও একটু ঠিকঠাক হয়ে যাবো, কারণ আমার বাচ্চারা আবার অনলাইন ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো ওর কারণে আমিও ঠিক হয়ে যাবো ফর শিওর, এটুকু বলতে পারি। ওকে, জয়িতার কাছে আবার একটু ফেরত যাচ্ছি। জয়িতা, সাউন্ডটা কি এখন ঠিক হয়েছে? শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, হ্যালো জয়িতা, আমাকে কি শোনা যাচ্ছে? আমার ঠিক আছে। হ্যাঁ, ভাইয়া এখন সাউন্ডটা মিউট আছে। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, অলরাইট। সো যেটা প্রশ্ন ছিল, ওকে, সো যেটা প্রশ্ন ছিল যে ফ্রিল্যান্সিং যেহেতু একটা, হ্যাঁ, এখন আপনার কথা শোনা যাচ্ছে। তো প্রশ্ন যেটা ছিল যে ফ্রিল্যান্সিং যেহেতু বাংলাদেশে একটা প্রমিজিং বা একটা রাইজিং টপিক এবং সবাই এখানে আকৃষ্ট হচ্ছে, যেটা আসলে ইনডাইরেক্টলি ওয়ার্ক ফ্রম হোমকেও প্রমোট করে আর কি। সো এই ফ্রিল্যান্সিং এ কিভাবে আপনার আসা এবং এখানে কতদিন ধরে কাজ করছেন আর কি? থ্যাংক ইউ সো মাচ নাবিল ভাইয়া। আমি ফ্রিল্যান্সিং এ কাজ করছি হচ্ছে 3.5 বছর ধরে। তো আবার ফ্রিল্যান্সিং এ আসার পিছনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি এবং একজন গভর্নমেন্ট চাকরি করে। তো আমরা যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করি, আমাদের একটা ব্যাকবোন থাকে এবং সেই ব্যাকবোনটা আমাদেরকে পিছনে টানে, সেটা হচ্ছে আমাদের সেমিস্টার ফি এবং আমাদের যে লাইফস্টাইল থাকে এবং পড়ালেখার খরচ। তারপর আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। আমাদের সবকিছু নতুন স্কিল শেখা থেকে শুরু করে সবকিছুই একটা খরচের ব্যাপার থাকে। তো আমার কাছে তখন মনে হয়েছিল যে আমি হয়ে ওঠে না, যেহেতু আমি একজন মেয়ে, তারপরে অনেকগুলো টিউশন করার জন্য আমার যে শারীরিক এফোর্টটা দেওয়া দরকার ছিল, প্লাস হচ্ছে যে রাতে বাইরে থাকা বা ফ্যামিলি থেকে অ্যালাউ করা, এইসব ব্যাপারে অনেক প্রবলেম ছিল। তো আমি সবসময় ইন্টারনেটে ঘাটাঘাটি করতাম যে কিভাবে অনলাইনে আয় করা যায়, কিভাবে আমি বাসায় বসে আরামে শুয়ে বসে ইনকামটা পারবো। তো সেই ব্যাপারে সার্চ করতে করতে আমার ফ্রিল্যান্সিং এ আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং এর উপরে একটা নলেজ আসে এবং আমি আস্তে আস্তে একটা অ্যাকাউন্ট করি। অ্যাকাউন্ট করার পরে আমি কন্টেন্ট রাইটিং জবে অ্যাপ্লাই করা স্টার্ট করি। প্রথম দিকে তো জব পেতে আমার অনেক কষ্ট হয়েছিল এবং অনেক বেশি
প্রবলেম ছিল বিকজ আমার কাছে তখন গাইডলাইন ছিল না। কারণ তখন আমি যখন স্টার্ট করছিলাম ফ্রিল্যান্সিং তখন এত অনলাইন প্ল্যাটফর্মস ছিল না, প্লাস কোর্সেস ছিল না অনলাইনে যেগুলো থেকে আমরা শিখতে পারবো। যা ছিল গুগলই ছিল। তো গুগল থেকে অনেক ট্রাই করার পরে আমি প্রায় 1-1.5 মাস পরে ফার্স্ট জব পাই। অ্যান্ড আফটার দ্যাট আমার মনে আছে যে 3 মাসে আমি 9,000 টাকার মতো আয় করেছিলাম এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট $123 আয় করেছিলাম এবং এই $123 ইজ সামথিং দ্যাট চেঞ্জ মাই কেরিয়ার। তো এরপরে আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্স করি, ডিজিটাল মার্কেটিং এর উপর ট্রেন্ড হওয়ার পরে আফটার 3 মান্থস আমি একটা কোম্পানিতে জয়েন করি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট এবং আমার তখন স্যালারি ইনক্রিজ হয় যে আমি যেখানে $120 আয় করছিলাম সেখানে আমি $600 আয় করা শুরু করি। তো আমার কাছে একজন স্টুডেন্ট যে মাত্র পড়ালেখা করছে তার কাছে $600 which is a very big amount for a student because আমার সেমিস্টার ফি তখন দেখা গেছে যে 25 থেকে 30,000 টাকার মতো পড়ে। তো আমি এই টাকাটা প্রতি মাসে আয় করতে পারছি এবং দ্যাটস আ বিগ থিং ফর মি স্টার্টিং এ এবং আমার এর পরিমাণ বাড়ছিল এবং দেখা গেছে যে আফটার 1 ইয়ার আমি ডিজিটাল মার্কেটিং এর অনেক ভালো করছি। করার পরে ডিজাইনার হয়ে গেলাম, আমি গ্রাফিক ডিজাইনও করছি পাশাপাশি। প্লাস আমি প্রতি আবার নতুন স্কিল শিখছি কারণ ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এর যে কোনো কিছু একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে একটা স্কিলের বেশি দিন পর্যন্ত দাম থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সো একটা মানুষ একটা ফ্রিল্যান্সার যখন 2-3টা স্কিল জানে তখন সে একজন আমি দেখা যায় যে মান্থলি আমার 1-2 lakhs এর মতো ইনকাম হতো। এন্ড আমার কাছে মনে হয় যে আমি তখন এত ছোট বয়সে যখন স্টার্ট করেছি এবং বাসা থেকে কাজ করে এত টাকা আয় করছি, আমার ফ্যামিলি আমাকে জিজ্ঞেস করতো যে কি করো তুমি আসলে অনলাইনে, আসলে কম্পিউটারের পিছনে তুমি কি বানাও, করোটা কি যে এত টাকা ইনকাম করতে পারো। তো আমার ফ্যামিলির জন্য, আমার আশেপাশের মানুষের জন্য ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং যে একটা মেয়ে বাসায় বসে আয় করছে এবং এত টাকা আয় করছে, এটা তুমি কি বাসায় বসে কিছু ভালো কিছু করছো না খারাপ কিছু করছো। সবার মনের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয় যে আসলে কি করছি আমি। তো আফটার দ্যাট আমি অনেক বড় বড় কোম্পানিতে চাকরি করেছি। কারেন্টলি আমি ডুওলিঙ্গোতে আছি কমিউনিটি ম্যানেজার হিসেবে এবং মনে হয় ওদের টিমে বাংলাদেশ থেকে আমি একজন আছি এবং আমি ওদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করছি। ডুওলিঙ্গো ইজ আ ভেরি অ্যামেজিং অ্যাপ যে এডুকেশনের ক্ষেত্রে, এবং দেখা যায় যে আইএলটিএস এর বিপরীতে এখন কোয়ারেন্টিনের টাইমে ওদের ইংলিশ টেস্টটা নেয়, তো ওইটাতে কাজ করছি। পাশাপাশি সবাই একটা জিনিস জানে না যে আমি একটা ফুল টাইম জব করি। তো আমি পড়ালেখা করছি, ইউনিভার্সিটি থেকে জবে যাই, জব থেকে আবার বাসায় আসি, বাসায় এসে ফ্রিল্যান্সিং করি এবং আমার অনলাইন কোর্সেস আছে এবং আমার একটা বই আছে যেটা কারেন্টলি যখন ভাইয়া বললো যে কোনো বই বের হলেই বেস্ট সেলিং হয়ে যায়, তো আমার বইটাও কলিগ, সেটা হচ্ছে 10 মিনিট স্কুলের থেকে পাবলিশ হবে 14 তারিখ। যারা আছে, যারা বাসায় বসে কাজ করে এবং যারা পড়ালেখা করছে, তারা, আমি অনেক আগেই শুরু করেছিলাম 3 বছর আগে, এখন আমি পড়ালেখা করছি। তো আমার মনে হয় নট অনলি ফ্রিল্যান্সিং করছি, আমার মনে হয় আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, আমি অনেক স্কিলস শিখেছি এবং যে কোনো কোম্পানিতে আমি যখন ইন্টারভিউ দিতে যাই বা যে কোনো কোম্পানিতে সিভি দেই, তখন আমার মনে হয় যে আমার মতো মেয়েরা যারা ফ্রিল্যান্সিং করে তারা শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে না, তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করার কারণে তারা মোর অ্যান্ড মোর এফিশিয়েন্ট হয়ে যায় সিভিতে, তারপরে কোম্পানি জবের ক্ষেত্রে। সো বাংলাদেশের মেয়েরা কিন্তু এখন ফ্রিল্যান্সিং এ আসছে এবং আমার মনে হয় যে হয়তো অনেকে জানে, অনেকে জানে না যে ফ্রিল্যান্সিং এর কাজ করে এবং আবার অনেকে ইন্টারেস্টেড থাকে বাট সঠিক গাইডলাইন পায় না। সো আই অ্যাম কারেন্টলি ওয়ার্কিং অন দ্যাট যে আসলে মেয়েদের কাছে কিভাবে সঠিক গাইডলাইনটা পৌঁছে দেওয়া যায় সো দ্যাট দে ক্যান বি আ ফ্রিল্যান্সার লাইক মি। সো দ্যাটস অল। থ্যাংক ইউ জয়িতা। আমরা একটু নীলা আপার কাছে যাচ্ছি, একটা প্রশ্ন ছিল এখানে। সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ।
তো প্রশ্ন ছিল যে আমাদের এখানে পেপ্যাল নিয়ে প্রশ্ন করা হচ্ছে আর কি। তো পেপ্যালে এত এত মানুষজন এই অঞ্চল থেকে এই জায়গা থেকে কাজ করছে, বাট এখনো কেন আমাদের ডেভেলপারদের জন্য পেপ্যাল আনতে পারা যাচ্ছে না? তো এই ব্যাপারে আপনার ওপিনিয়নটা কি আর কি? যদিও এখানে আসলে আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালস থেকে কেউ নেই, স্টিল মানে অ্যাজ এ ইন্ডাস্ট্রি লিডার আপনার আসলে ওপিনিয়নটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, পেপ্যাল গভর্নমেন্ট আসলে অনেক দিন ধরে ট্রাই করছে। হ্যাঁ, সেটা মানে অনেক দিন বলতে আহ, আহ, বেশ কিছু বছর, মনে হয় এটা 10-15 বছর ধরে ট্রাই করা হচ্ছে পেপ্যাল বাংলাদেশে আনার জন্য। বাট আসলে প্রতিটা কোম্পানির একটা বিজনেস পলিসি থাকে। সো পেপ্যালের যে বিজনেস পলিসি আছে, এবং আমাদেরও কিছু লিগাল ইস্যু আছে আমাদের বাংলাদেশেও। সো পেপ্যালের যে পলিসি আছে, আমরা আমাদের যে লিগাল ইস্যুগুলো আছে, দুইটা মিলছে না। মিলছে না বলে পেপ্যাল আসতে পারছে না এখন পর্যন্ত। তো যেমন আমরা যারা আউটসোর্সিং কোম্পানি, আমরা তো পুরোটাই ডিপেন্ড করি হয়তো পেপ্যালের উপরে, অথবা হচ্ছে রিমিটেন্স, যে যে ব্যাংকগুলো খুব ইজিতে রিমিটেন্স রিলিজ করে তাদের জন্য। তো এখন যেটা হয়েছে যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে খুব ইজিতে আমাদের রিমিটেন্সগুলো আমরা রিলিজ করতে পারি, তো খুব বেশি প্রবলেম ফেস করি না। বাট ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে বেটার আমি যেটা বলবো, জুম কিন্তু খুব ইজিতে সেই কাজটা করে দিচ্ছে। যেমন আইসিটি ডিভিশন থেকে যখন বাংলাদেশে প্রথম জুম আসে, অনেক বড় করে একটা প্রোগ্রাম করেই ওরা লঞ্চ করে, তো যেটা হচ্ছে খানিকটা কানেক্টেড উইথ পেপ্যাল। হ্যাঁ, সো ফ্রিল্যান্সাররা পেপ্যাল আসছে না বলে ওটা আমাদের একটা লিমিটেশন, ওটাকে আমার মনে হয় ওভারলুক করে আমাদের যা আছে সেটা নিয়ে যতটুকু সম্ভব কাজ করা যায়, কাজ করা উচিত। মানে আমার এটা নাই, এটা নিয়ে হাইতাশ করার দরকার নাই। গভর্নমেন্ট ট্রাই করছে, হয়তো আসবে। হ্যাঁ, আজ আসছে না, আসবে একটা সময় পেপ্যাল। আর আমাদের দেশ কিন্তু অনেক বড় দেশ না, অনেক বেশি মানুষের দেশ না, এবং আমাদের ফ্রিল্যান্সারও কিন্তু খুব অনেক বেশি না যে পেপ্যাল এসে তার তো বিজনেস নিয়ে আসবে এবং তাকে প্রফিট করতে হবে। হ্যাঁ, সো আসছে না, গভর্নমেন্ট আনছে না, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে যে সবাই আসবে, কিন্তু তার প্রফিটটা চিন্তা করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের সবচেয়ে বড় হচ্ছে ই কমার্স ছিল বিক্রয়.com। হ্যাঁ, সো ওইটা কিন্তু আমাদের দেশে কোনো কোম্পানি ছিল না, নামটা বাংলাদেশে থাকলেও ওটা বাইরের একটা কোম্পানি। সো ওরা যখন দেখেছে, ওরা যখন বাংলাদেশে আসে, যখন মার্কেট স্টাডি করে, ওরা আসে হচ্ছে নেটওয়ার্কের, মোবাইল নেটওয়ার্কিং এর স্ট্যাটাস দেখে যে এত মানুষ মোবাইল ইউজ করছে, এর মানে হচ্ছে এখানে ইন্টারনেট প্রতিটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। সো আমরা যখন আসবো তাহলে হচ্ছে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। বাট কিছুদিন পর ওরা দেখে যে না, বাংলাদেশের মানুষ মোবাইল ইন্টারনেট ইউজ করছে, বাট ই কমার্স প্ল্যাটফর্ম ইউজ করার মতো এখনো ইউজ টু হয় না। সো ওদের 3-4 বছর পরে বিজনেস অফ করে চলে যেতে হয়েছে। সো পেপ্যাল ওই জন্যই আসতে পারছে না যে আসলে আমি যে মাছ লেভেলটার কাছে যাব, ওরা আসলে ওদের কতটা আমার দরকার। বাংলাদেশে কত হাজার ফ্রিল্যান্সার আছে, বা কতটা আইটি কোম্পানি আছে যাদের আসলে পেপ্যালটা দরকার। হ্যাঁ, সো যেমন আমি যদি এখন কোনো ক্লায়েন্টকে বা কোনো এজেন্সিকে বলি আমাকে পেপ্যালে টাকা দাও, সে কিন্তু কখনোই আমাকে পেপ্যালে টাকা দেয় না, সে আমার কিন্তু কোম্পানি বিজনেস অ্যাকাউন্টে দেয়। সো আমরা আউটসোর্সিং কোম্পানিদের জন্য যে একদম পেপ্যাল খুব ম্যান্ডেটরি, পেপ্যাল হলে খুব ভালো, অনেক লাইফ স্মুথ হয়ে যায়, একটা ভালো ফ্যাসিলিটি আমরা পাই। হ্যাঁ, বাট ইটস নট ম্যান্ডেটরি যে আমার একটা আউটসোর্সিং কোম্পানি হলে আমাকে পেপ্যাল লাগবেই। হ্যাঁ, বাট হচ্ছে পেপ্যালও আসবে যখন ওদের বিজনেস পলিসিটা ওদের ঠিক মতো হবে, এবং আমাদের দিক থেকে যে রেস্ট্রিকশন গুলো আছে এগুলো আর একটু শিথিল হবে। হ্যাঁ, তখন যখন বোথ হয়ে, যেমন পেপ্যালের একটা লিমিটেশন সম্পর্কে আমি জানি, পেপ্যাল থেকে বাংলাদেশ থেকে যেটা বলা হয়েছে যে পেপ্যাল টাকা আসবে কিন্তু এখান থেকে কেউ যাবে না। সো ওদের ওয়ান ওয়ে বিজনেস। সো ওই রকম জায়গাতে আসলে একটা সমস্যা। তো আমাদের দেশে একটু যদি একটু শিথিল হয় তাহলে পেপ্যাল আসবে। বাট আমি ফ্রিল্যান্সারদেরকে বলবো, দেখো আমি ফ্রিল্যান্সিং করি হচ্ছে 2006 থেকে। হ্যাঁ, সো আমি জব করতাম, বাট আমি ফ্রিল্যান্সিংও করতাম। আমি ওডেক্স দিয়ে কাজ করা শুরু করি, ইলেন্সারে কাজ করি। হ্যাঁ, তো তখন কিন্তু পেপ্যালও ছিল না, মানে পেপ্যাল তো ছিলই না, বাট এই পায়োনিয়ার একটা কার্ড ছিল, এবং ফ্লিপ বলে আরেকটা আছে, আমরা অনেক কষ্ট করে আনতাম। এখন তো পায়োনিয়ার অনেকগুলো অপশন দিয়েছে, ডিরেক্ট ব্যাংকে ট্রান্সফার করা যায় অনেকগুলো, তখন কিন্তু এরকম ছিল না। বাট যখন কার্ডটা আমি পাই এবং যখন পাঞ্চ করার পর টাকা আসে, আমি ভাবলাম যে আসলে কি আদৌ টাকাটা বের হবে কিনা, ডলার তো জমা হচ্ছে কিন্তু আসলে আদৌ আসবে কিনা। যখন ওই কার্ড দিয়ে আসলে ডেবিট কার্ডটা দিয়ে টাকা তোলা গেছে, তখন মনে হচ্ছে না, অ্যাকচুয়ালি আমি ফ্রিল্যান্সিং কাজ করছি। হ্যাঁ, সো আমরা যদি ওই টাইমে কাজ করে এখন পর্যন্ত সাস্টেন করতে পারি এবং খুব ভালোভাবেই সাস্টেন করতে পারি, সো ফ্রিল্যান্সারদের এত আপসেট হওয়ার কিছু নেই। যা আছে সেটা নিয়ে আগান, যে আমার নাই আমি পারছি না সেটা না। আমি সবসময় বলি যে আমি খুব পজিটিভ চিন্তা করতে পছন্দ করি, যে যেটা নাই আমি হাইতাশ করবো না, যেটা আছে সেটাকে আমি কতটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, কতটা ভালোভাবে ইউজ করতে পারি, জাস্ট ওইটা করেন,
সেটাই হচ্ছে আপনার সাকসেস, আমাদের সাকসেস। ট্রু ট্রু ট্রু। এখানে আরেকটা প্রশ্ন পেয়েছি ডিস্টেন্স লার্নিং নিয়ে। আসলে অনেকে বাচ্চা ছেলে বা মেয়ে সে স্কুলে যাচ্ছে না, অনলাইনে পড়াশোনা করছে। সো এই ডিস্টেন্স লার্নিং আসলে বা কোভিড সিচুয়েশনে এই ডিস্টেন্স লার্নিং এর অপরচুনিটিটাকে কতদূর বাড়িয়ে দিয়েছে? রেজওয়ান আপা যেটা বলছিলেন যে আপনার বাসার আপনার মেয়ে সে এখন মোটামুটি অনলাইনে পড়াশোনা করছেন এভরিথিং। সো এই ডিস্টেন্স লার্নিং এর ক্ষেত্রেও নিশ্চয়ই একটা স্কোপ তৈরি হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আপনার মতামতটা কি? এটা নিয়ে আসলে আমাদের আসলে এতদিন পর্যন্ত ইভেন বাংলাদেশেও কিন্তু আসলে যদিও আমরা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করি, এটা আমাদের কিন্তু জাতিগতভাবে আমি মনে করি যে আমাদের অ্যাডাপ্টেশন ক্ষমতাটা খুব ভালো। কোভিড এর কারণেই হোক আর যেভাবেই হোক না কেন, যে ই লার্নিং এর যে জরুরি দরকারটাও ছিল সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এই ই লার্নিং এর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু দেখা যাচ্ছে বাচ্চারাও পড়াশোনা থেকে পুরোপুরি দূরে যাচ্ছে না, এবং আমরা একটা তাদেরকে প্র্যাকটিসে রাখতে পারছি। এই জন্য কিন্তু এটা একদিক থেকে খুবই ভালো হয়েছে। কিন্তু আমি কিন্তু অনেস্টলি বলবো, আমি কিন্তু 3-4 বছর ধরে অনেক ট্রাই করেছি, বিশেষ করে খুব ভালো ভালো ফ্যাসিলিটিস নিয়ে যদি অনলাইনে আমরা বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রাম চালাতে পারতাম, তাহলে আমাদের দেশে আরো অনেক রিসোর্স তৈরি হতো। এই কোভিড এর এই লকডাউন কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিল যে ই লার্নিং দিয়ে ইভেন খুব হাই টেকনোলজিক্যাল খুব ভালো ট্রেনিংও কিন্তু সম্ভব, যেটা আসলে আমার খুব ডিফিকাল্ট ছিল বোঝানো বিভিন্ন লেভেলে। তো এটা কিন্তু একদিক থেকে ভালো দিক, এবং এটা একটা বিশাল অপরচুনিটি যে আমরা যে কোনো জায়গা থেকে পৃথিবীর একজন টপ মোস্ট ট্রেনারকে এনেও কিন্তু আমরা একটা ভালো ট্রেনিং করাতে পারি আমাদের রিসোর্স তৈরি করার জন্য, যেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অসম্ভব জরুরি। আমরা কিন্তু খুব ফেস করি, খুব ফিল করি, এবং সেটা কিন্তু তখন থেকে আমাদের জন্য মানে আমাদের জন্য দেখা যাচ্ছে যে যেটা বলা হয় যে কস্টেও আমাদের একটা ইয়ে আসে আর কি, একটা স্বাচ্ছন্দ্য বোধ আসে। সো সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা খুব সহজে এগুলো করতে পারি, এবং আমি মনে করি যে এটা একটা ভালো প্র্যাকটিস। হ্যাঁ, ডেফিনেটলি এখানে স্ক্রিন টাইম আছে, অনেক কিছু আছে, বাচ্চাদের স্ক্রিন টাইম অনেক বেড়ে যাচ্ছে, কারণ বাচ্চাদের এখানে বাংলাদেশে তো আসলে অ্যাক্টিভিটির জায়গাটা খুব কম। বাসার মধ্যে দেখা যায় যে বাচ্চাকে বলবো একটু এক্সারসাইজ করে, সেটা সে করছে না, কারণ স্কুলে গেলে তো দৌড়াদৌড়ি করতো, খেলতো, তাই না, বা বাইরেও যেত সে খেলতে, মানে কোথাও না কোথাও সে ফিজিক্যালি কিছুর জন্য যেত, কিন্তু এখন তো সেটাও সম্ভব হচ্ছে না, বাসাতে আসলে পসিবল না, অনেক সময় দেখা যায় হয়ে যাচ্ছে না, অ্যাপার্টমেন্ট লাইফস্টাইলে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না আসলে আমাদের দেশে। তো যার কারণে এই স্ক্রিন টাইমটা খারাপ, এটা অবশ্যই সত্যি, কিন্তু বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করেছে, আমাদের থেকেও তাড়াতাড়ি, আর আমরাও কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছি। যেমন একটু আগে যেটা বললো নীলা, যে এই যে ই কমার্সের ব্যাপারটা, হ্যাঁ আসলেও তো বিক্রয়.com চলে গেছে। তারপর আমাদের যে সেল বাজার ছিল, পরে বোধহয় আর কি নাম ছিল, এখানেই বোধহয় নাম, ওরাও চলে গেল। হ্যাঁ, অথচ ওরা কিন্তু আসলে খুবই ভালো জিনিস নিয়ে নেমেছিল, কিন্তু এখন দেখেন এই কোভিড এর টাইমে আমরা না পারতে, এখন যারা কেউ হয়তো, আমি তো অনেক আগে থেকে বাজার করি অনলাইনে, বাট দেখা যাচ্ছে যারা একদমই ট্রেডিশনাল ইউজার, মানে যারা ট্রেডিশনাল একদম দেখা যাচ্ছে বাটন ফোন ইউজ করতো, তারাও এখন পারলে একটা স্মার্টফোন আনে, সো দ্যাট তারা বাজারটা করতে পারে। এবং এটা একটা এক্সিলেন্ট সার্ভিস কিন্তু আমাদের দেশে এখন চলছে। আমি মনে করি যে এই জিনিসটা আসলে আমাদের খুবই জরুরি ছিল, এবং এটা ইজ নট ব্যাড, আমাদের দেশের মানুষজন আমার কাছে মনে হচ্ছে অ্যাডাপ্ট করে নিয়েছে এটা। ও আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের টিভিতে যে ন্যাশনাল টেলিভিশনে যে ক্লাস হচ্ছে, এটাকে নিয়ে কিন্তু মানুষ অনেক হাসাহাসি করেছে, সরি টু সে। এখন কিন্তু ইন্ডিয়াও এটাকে মানে শুরু করলো। আমার কথা, আমাদের দেশটা যখন শুরু করলো, হ্যাঁ টিচার ভুল বলেছে, টিচারের মান হয়তো বা কোনো কারণে হয়তো বা ম্যাথসের অঙ্ক ভুল হয়েছে সামসে, সেটা আলাদা কথা, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা অ্যাডাপ্ট করা হয়ে, মানে আমাদের কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করা হয়ে গিয়েছে, খুব সহজেই কিন্তু এটা করা যেত। তো আমরা কিন্তু শুরু করে দিয়েছিলাম, ইন্ডিয়া এখন শুরু করলো, এখন কিন্তু মানুষ বাহবা দিবে, কিন্তু আমরা যখন শুরু করছি তখন কিন্তু আমরা অনেক কথা বলেছি। তো এই জিনিসটাই আর কি, যেমন ই কমার্সের ক্ষেত্রে কিন্তু এখনো অনেকেই কিন্তু বলতো যে পেমেন্ট কি ঠিক মতো যাবে, এখানে কি আসলে আমাকে ঠিক মতো ডেলিভারি দিবে, এই যে প্রশ্নগুলো এখন কিন্তু করছে না তারা, তাই না? এখন কিন্তু তারা দেখছে, এবং এই যে ডেলিভারি ম্যানরা, লজিস্টিক্স, এরা কত কষ্ট করছে আমাদের জন্য। হ্যাঁ, এটা তো আসলেও তারাও তো আসলে বেসিক্যালি ফ্রন্ট লাইনার, মানে আপনার যে আমাদের যে ফ্রন্ট লাইনে যারা কাজ করছে তাদের মধ্যে একজন। এটাই। থ্যাংক ইউ আপা। আমি রাকসান্দা আপুর কাছে চলে যাই, দুইটা প্রশ্ন রাখতে চাই রাকসান্দা আপুর কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে, একজন ইফেক্টিভ টেক লিড হতে চাইলে আর কি তার কি কি স্কিলের দরকার হয়, এক নাম্বার। আর সেকেন্ড যেটা, যে কেউ যদি, অফকোর্স আপনাদের গুগল ডেভেলপার গ্রুপে অনেক অ্যাসপায়ারিং বা অনেক নতুন মানুষজন কাজ করতে চায়, সো নেক্সট গুগল ডেভেলপার লিড হতে চাইলে আসলে তার কি কি স্টেপের মধ্যে দিয়ে বা লার্নিং এর মধ্যে দিয়ে যেতে হবে?
জি, ধন্যবাদ। যদি বলেন যে আসলে টেক লিডারের কথা, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি যে আসলে নতুন কি ধরনের টেক চলছে এটা সম্পর্কে বা ট্রেন্ডটা কি এটা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এখন যেমন ধরেন মেশিন লার্নিং নিয়ে অনেক কাজ হচ্ছে, টেনসর ফ্লো, মেশিন লার্নিং বলেন, এই ধরনের ডেটা সায়েন্স এগুলো অনেক বেশি ট্রেন্ডি এখন। তো আমাকে অবশ্যই হচ্ছে জানতে হবে সবার প্রথম যে আসলে ট্রেন্ডটা কি। এবং এর পাশাপাশি অনেকে মনে করে যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে মেয়েরা স্টেমে ভালো হয় না। যদি মেয়েদের কথা আমি বলি, এই ধারণাটা অবশ্যই চেঞ্জ করতে হবে যে আমি স্টেমে ভালো না বা ভালো করতে পারবো না, এই ধারণাটা চেঞ্জ করতে হবে। আমি যদি কয়েক বছর আগের কথা চিন্তা করি তাহলে কিন্তু ইন্টারনেটের এক্সেসটাও অনেক কম ছিল এবং তখন কন্টেন্টও অনেক কম ছিল আপনার ইন্টারনেটে বা ওয়েবে বলে। এখন যথেষ্ট কন্টেন্ট আছে বা অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন বিডিএপস আছে, ওমেন টেকনিকার্স আছে, গুগল ডেভেলপার গ্রুপ আছে। সো তারা অনেক কন্টেন্ট প্রোভাইড করছে। এগুলো দেখতে হবে, জানতে হবে, শিখতে হবে এবং এর পাশাপাশি আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে ভিশনটা দরকার। যে কোনো টেক লিডারের জন্য ভিশনটা থাকা খুবই দরকার এবং সে নিজেকে কিভাবে দেখতে চায় নেক্সট আপকামিং ইয়ার্সে, সে কতদূর যেতে চায় এবং হচ্ছে তার জার্নিটা সে কিভাবে করে চিন্তা করছে, এটা আর কি ডিসাইড করা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা ছাড়া আসলে সে অনেক আর কি পথে আর কি হয়ে যাবে, কি বলে ওটাকে, পথভ্রষ্ট হয়ে যাবে এই জায়গাটাতে। এটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং আরেকটা যেটা বললেন আপনি যে গুগল ডেভেলপার গ্রুপ বা ওমেন টেক মেকার্স এর সাথে কিভাবে কানেক্টেড হতে হবে, আমাদের যেটা আছে, আমাদের নেটওয়ার্কটা গুগল ডেভেলপার গ্রুপ বলেন, গুগল ডেভেলপার গ্রুপের নেটওয়ার্কটা অনেক বড় এবং আমরা প্রায় 50,000-এর মতো ডেভেলপারের কাছে রিচ করা হয়েছে আমাদের প্রোগ্রাম বলেন বা সেশন বলেন, বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে এগুলো রিচ করা হয়েছে। সো এই নেটওয়ার্কটা অনেক বড় এবং যদি কেউ কানেক্টেড হতে চায়, আমাদের একটা মেম্বারশিপ ফর্ম আছে, অবশ্যই ফিল আপ করতে হবে। এবং তার আগে তার কিছু কিছু জিনিস আমি মনে করি, যদি সে ডেভেলপার হয়, কিছু জিনিস ইনিশিয়ালি ঠিক করে নিতে হবে, যেটা দেখে আমরা আর কি সিলেক্ট করে থাকি। একটা হচ্ছে যে তার আসলে সে যদি টেক প্রফেশনাল হয়, তার গিটহাব অ্যাকাউন্ট আছে কিনা, কতদূর কাজ করেছে, এবং আমরা তো ব্যাক এন্ডে হেল্প করবে তাকে গ্রো করার জন্য, কিন্তু সে আসলে কতটুকু নিজে কনসিয়াস, তার গিটহাবে কি অবস্থা, প্রজেক্ট কোনো কাজ করেছে কিনা, এগুলো দেখবো। আর ওমেন টেক মেকার্স এর সাথে যুক্ত হলে ওমেন টেক মেকার্স ওয়েবসাইটে ওমেন টেক মেকার্স এর একটা মেম্বারশিপ ফর্ম আছে, ওটা ফিল আপ করতে হয় এন্ড দেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে থাকি। অলরাইট, নীলা আপুর কাছে একটু চলে যাই। নীলা আপু, যেটা হচ্ছে যে অফকোর্স একটা মানুষ বা একটা লেটস সে এন্টারপ্রেনার যখন একটা পর্যায়ে পৌঁছায়, অফকোর্স এখানে ফ্যামিলির একটা অবদান আছে। সো আপনার ক্ষেত্রে, আপনার আজকের এই অবস্থায় আসার ক্ষেত্রে আপনার ফ্যামিলির সাপোর্টটা কত বেশি ছিল, এবং হচ্ছে ফ্যামিলি স্পেসিফিকলি কোন মেম্বারটা সবচেয়ে বেশি আপনাকে সাপোর্ট দিয়েছে আর কি? আর এই অবস্থায় আসার পিছনে কোনো ইন্সপিরেশন আছে কিনা, যে আমি তাকে দেখে ফলো করে আমি এই অবস্থায় এসেছি? আচ্ছা, অনেস্টলি যদি বলি, আমি শেষ থেকে শুরু করি। আমি যখন শুরু করি, হ্যাঁ, বিজনেসটা বা বিজনেস মডেলটা যখন ডিজাইন করি, তখন বাংলাদেশে আমি এক্সাম্পল হিসেবে খুব একটা মানুষকে দেখতে পাইনি। হ্যাঁ, সেটা তো 2013-এ যে আমি অমুক আপুকে দেখে আমি ফলো করে শুরু করতে পারি। হ্যাঁ, আমি সেটা তখন আমি বাংলাদেশে কাউকে পাইনি। এবং যেটা হচ্ছে আমরা পেয়েছি অনেক পরে, রিসেন্ট 3-4 বছর ধরে দেখা যাচ্ছে যে অনেক অনেক, যেমন আমাদের রোল মডেল আমরা চোখ বন্ধ করে বলতে পারি সানিয়া বশির কবি। মানে উনি হচ্ছে শুধু বাংলাদেশ না, আরো কয়েকটা জায়গায় আইটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। সো এটা হচ্ছে আমরা এখন বলতে পারি, বাট এটা আগে ছিল না। এরকম রোল মডেল আমাদের এখানে তেমন একটা ছিল না। হ্যাঁ, সো সো ইন্সপিরেশন আসলে নিজে কাজ করতে করতে নিজেকেই নিজে বুঝিয়েছি, নিজেকে নিজে মোটিভেট করেছি এবং নিজে থেকে নিজে ইন্সপায়ার হয়েছি। আর আমার ইন্সপিরেশন কিন্তু সেটাই, আমরা কিন্তু রুরাল এরিয়াতে, একদম রিমোট এরিয়াতে গিয়ে কাজ করি। তো একটা গ্রামের মেয়ে যে যাকে হচ্ছে যে কখনো কল্পনাই করেনি একটা মোবাইল ফোন ইউজ করবে, বাট সে একটা ল্যাপটপ ইউজ করে আমাদের সাথে কাজ করে এবং তাকে আমরা এই কাজটা শেখাতে পারি। মানে আমরা আইটিটাকে আমরা একেবারে ভাগ ভাগ করে নিয়েছি, যে কোথায় গেলে কোন জিনিসটা, কোন এরিয়ার মেয়েরা কোন জায়গায় কাজটা ভালো করবে, ওই জায়গায় আমরা ঠিক অতটুকুই শেখাই। এবং আমাদের মেইন ফোকাস হচ্ছে কিন্তু মেয়েদের ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট থ্রু আইটি। সো সেক্ষেত্রে হচ্ছে আমার কাছে ওই মেয়েটাই হচ্ছে আমার ইন্সপিরেশন, যে আসলে ওই জায়গায় বসে কাজ করছে। আর আমার যদি বলেন ফ্যামিলি সাপোর্ট, আমি স্ট্রাগল, সো আমি আসলে অনেস্টলি যদি বলি, আমার ফ্যামিলি হচ্ছে আমাকে 200% সাপোর্ট দিয়েছে। কারণ হচ্ছে আমি নিজে তো আসলে ব্যবসায় আসতে চাইনি কখনো। হ্যাঁ, তো আমি শুরুতেই বলেছিলাম যে
আব্বুর একটা কথা যে ঠিক আছে তুমি দেশ সাজাও। তো আমার ল্যাকিং মনে হলো দেশে আইটি আইটি এন্টারপ্রেনার, আইটি লিডার, আইটি পলিসি মেকার উইমেন, হ্যাঁ, এবং আইটি ইভেন ডেভেলপার অনেক কম। আইটিতে কাজ করে এরকম মেয়ে তখন খুবই কম ছিল আমার সময়টাতে, হ্যাঁ। তো তখন আমার মনে হয়েছে ওইটা করলে আমি হয়তো সাজাতে দেশটাকে সাজাতে পারবো। তো আমি ওই জায়গাটাই কাজ করি, এবং ওই জায়গাটায় কাজ করতে আমি শুধু আরবান এরিয়াতে ঢাকাতে বসে কাজ করি নাই, আমি একদম বাংলাদেশের কুড়িগ্রামের মতো জায়গায় নদীর ওপারে গিয়ে, এখানে হচ্ছে আমার অফিস সদর থেকে আমি যে এরিয়াটাতে কাজ করি, একটা নদী আছে, নদী পার হয়ে নৌকা দিয়ে সেই ওই এরিয়াতে গিয়ে আমরা চরে এরিয়াতে আমরা কাজ করি, হ্যাঁ। ওখানে মেয়েদেরকে আমরা আইটি ট্রেনিং করাচ্ছি, এবং বিল গেটস ফাউন্ডেশন আমাদেরকে 100 ল্যাপটপ দিয়েছে ওই মেয়েগুলোর জন্য, আমরা ওই ল্যাপটপটা ওদেরকে দিয়ে দিয়েছি। তো ওই রিমোট এরিয়াতে আমরা গিয়ে কাজ করি। তো আমি আসলে ওইভাবে কোনো প্রবলেম ফেস করি না। ইভেন বাংলাদেশের বাইরে আমরা নেপালেও আমাদের অফিস আছে, হ্যাঁ। সো খুব আমি পার্সোনাল লাইফে আসলে প্রবলেম ফেস করি নাই। বাট হ্যাঁ, আমি প্রবলেম ফেস করেছি হচ্ছে যখন আমি কাজ করা শুরু করি এবং একটা মেয়ের বাবাকে বা ভাইকে বা হাজবেন্ডকে আমার কনভিন্স করতে হয়, তখন আমি প্রবলেম ফেস করি, হ্যাঁ। যে আসলে আমি জানি না কিভাবে কনভিন্স করবো তাকে, হ্যাঁ, এটা আসলে আমার জানা নাই। বাট তখন হয় যে আমাকে আসলে ওই মেয়েটার জায়গায় যেতে হয়, ওই মেয়েটা হতে হয়, তারপরে আমার তাকে কনভিন্স করতে হয়। এবং সবচেয়ে বড় কথা কি, রিয়েল ফ্যাক্ট হচ্ছে মানি, হ্যাঁ। যখন একটা ফ্যামিলি দেখে যে আমার মেয়েটা আর্ন করছে and she is contributing in my daily budget, তখন কিন্তু বাবা মারা একটু হলেও ছাড় দেয়, হাজবেন্ড একটু হলেও ছাড় দেয়, হ্যাঁ। তো ওই মেইন জায়গাটা হচ্ছে টাকাটা আপনি কিভাবে আর্ন করছেন। সো ওইখানে একটা স্ট্রাগল আমি ফেস করি। বাট সো যেহেতু 7 বছর ধরে একই মডেলেই কাজ করছি, তাহলে মনে হয় না, মানে এখন যেটা হচ্ছে অনেকটা ইউজ টু হয়ে গেছে, আমার ম্যানেজ করতে পারি। বাট হ্যাঁ, আমি আরেকটা জায়গায় যেটা হচ্ছে আমি সবচেয়ে বেশি স্ট্রাগল বা যেটা থেকে ওই ডিজিটাল করার আরেকটা কারণ আছে, সেটা যখন জব করতাম তখন আমি ডমিনেটেড হয়েছি। যে আমি যখন প্রথম যে কোম্পানিতে চাকরি করতাম, ওরা আমাকে বলতো যে তুমি ডিজাইন করো, তুমি ডিজাইন টিমে কাজ করো, তুমি কেন আমাকে এত কষ্ট করতেছো, কোডিং তোমাদের জন্য। তো ওইটা আসলে দ্যাটস হার্ট মাই ইগো, যে ভাই আমি যখন জন্মাইছি বা তুমি যখন জন্মাইছো একটা ছেলে, তোমাকে কি বলে দিছে যে তুই ইঞ্জিনিয়ার আর এই মেয়েটা হচ্ছে হাউস ওয়াইফ হবে? ওটা তো কেউ বলে দেয় না। সো ওয়াই তুমি টেকনোলজির মধ্যে বা এডুকেশনের মধ্যে জেন্ডার নিয়ে আসছো? সো এটা তো তুমি আনতে পারো না। সো যখন বিধাতাই এটা সেট করে দেয় নাই, তাহলে তুমি কে মানুষকে এটা বিচার করা? সো ওখানে আমি একটু প্রবলেম ফেস করেছি, বাট আমি সেটা ওভারকামও করেছি। দ্যাটস ওয়াই হচ্ছে মোটামুটি জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে সিপিও পর্যন্ত আমি প্রমোশন পেয়ে এসেছি, হ্যাঁ। একটা লেভেলে মানে মোটামুটি একটা লেভেলে যেতে পেরেছে আইটি ইন্ডাস্ট্রিতে, দেন আমার এন্টারপ্রেনারশিপ। সো অতটুকু স্ট্রাগল ছাড়া আর খুব বেশি আমি লাইফে স্ট্রাগল করি নাই। সো স্ট্রাগলের জায়গাটা আমরা অতটা বুঝবো না যে একটা ফ্যামিলিতে মেয়েরা কত রকম স্ট্রাগল ফেস করে, বাট হ্যাঁ অনেক রকম স্ট্রাগল ফেস করে। এখন আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে, যেহেতু ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করা, অফকোর্স ওই যেটা বলছিলেন যে বিভিন্ন ফ্যামিলি কাছে গিয়ে তাদের মেয়ের ব্যাপারে কনভিন্স করা, সো দ্যাট দে স্টার্ট টু ওয়ার্ক উইথ ইউ। তো সেইখানে আসলে সোশ্যাল তো একটা আমাদের মিথ আছে বা বাইন্ডিংস আছে যে মেয়েরা বাইরে কাজ করতে পারবে না, স্পেশালি ঢাকার বাইরে অন্যান্য জেলাতে বা উপজেলাতে বা গ্রামে। এই ব্যাপারগুলো, দুই একটা চ্যালেঞ্জের গল্প যদি একটু বলতেন, যে আপনি এরকম প্রবলেম ফেস করেছেন এবং সামহাও আপনার মানে ইনিশিয়েটিভটা ওভারকাম করে এসেছে আর কি, বা তাকে অনবোর্ড করতে পেরেছেন আপনার অ্যাক্টিভিটিতে। আচ্ছা, সো একটা একটা মেয়ের গল্প বলি। মেয়েটা আমার সাথে কাজ করা শুরু করে 2015 এর দিকে, হ্যাঁ। তো যখন সে শুরু করে, তো প্রথম দিকে হচ্ছে মেয়েটা সেটা হচ্ছে আমার ময়মনসিং, এবং আমাদের খুব প্রথম দিকের ইনিশিয়েটিভ আমরা ময়মনসিং থেকেই শুরু করি। তো যখন আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম এবং মেয়েটার সাথে আমার ওখানেই পরিচয়। তো যখন প্রথমে আমাদের সাথে কাজ করতে আসে, আমরা রাতে মোস্টলি রাতে আমরা কনভারসেশন গুলো করতাম, এবং অনলাইন ট্রেনিং গুলো আমরা রাতে প্রোভাইড করতাম। তো তখন হচ্ছে প্রথম একদিন দুদিন মেয়েটা খুব অ্যাক্টিভ ছিল, তারপরে মেয়েটা আর আসছে না। তো মেয়েটা যখন অ্যাক্টিভ ছিল তখন সে খুব প্রোগ্রেসিভ ছিল, সে শিখতে চাচ্ছিল, তার ভেতরে ওই ডেটটা ছিল যে আমি শিখবো, আমি কাজ করবো। তো পরে সে আর আসছে না, এবং আমরা হচ্ছে যতবারই না করছি সে খুব অ্যাভয়েড করছে, ফোন ধরছে না, কিছু না এরকম। তো পরে অনেকদিন পরে সে একদিন আমাকে স্কাইপে ফোন দিল, হ্যাঁ। ফোন দেওয়ার পর আমি তাদের মানে আমি আর ইয়ে করি, একটু রাতেই দিয়েছে। তারপর আমি রিসিভ করে বললাম কি ব্যাপার, তুমি কোথায় হারাই গেছো, সিক বা অন্য কোনো প্রবলেম? তখন সে বললো যে সে লাস্ট আমাদের সাথে যে কলটা করেছিল সেই রাতে ওর বাবা ওকে মেরেছে।
কারণ সে ইন্টারনেটে কাজ করছে, বা কাজ তো না, ইন্টারনেটে গল্প করছে বা অন্য কিছু করছে, যেটা হচ্ছে ওনার কাছে মনে হচ্ছে ও কোনো মানে ভুল কাজ করছে। তো সেই জন্য মেরেছে। এখন সে অনেকদিন অসুস্থ ছিল, হসপিটালাইজ ছিল। দেন পরে এখন সুস্থ যেহেতু, সে এই জন্য আমাকে একটু জানানোর জন্য ফোনটা দিয়েছে, যেহেতু আমি ওকে অনেকবার ফোন দিচ্ছি, ফোন ধরতে পারিনি। তো পরে যেটা হলো, আমি শুনে আমার যে প্রোগ্রাম ম্যানেজার ছিল, তখন আমি আপুকে বলি চলেন আমরা ময়মনসিংহ যাই কালকে সকালে। আমি ওনাকে রাতে টেক্সট করি যে আমরা ময়মনসিংহ যাই। আবার আমি ময়মনসিংহ গিয়ে ওই মেয়ের বাসায় যাই, এবং ওর ফ্যামিলির সাথে আমি কমিউনিকেট করি। তো ওনারা যে আঙ্কেল যেটা দেখতাম, আঙ্কেল আসলে তখন ওই ছোট স্মল বিজনেস ছিল, যে মুদি দোকান টাইপের। সো আঙ্কেল হচ্ছে প্রথম দিকে তো মানে যখন শুনছে যে ওই মহিলার সাথে কথা বলতে সে আসছে, সো তাদের তো অ্যাপ্রোচটা খুব একটা সুন্দর ছিল না। হ্যাঁ, সো আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে হয়তো আমাকে মাইরা দিতে পারে, তো ওইভাবে প্রিপেয়ার হয়ে গেছে। এখন প্রথমে একটু অ্যাভয়েড করছিল, তো আমি আগে গল্প করা শুরু করি ওর মায়ের সাথে, দাদির সাথে। দেন হচ্ছে উনি চলে গেছে আমাদেরকে দেখে, ওনাকে আবার আনি ওদের বাসায়, আমি খাওয়া দাওয়া করি ওদের সাথে। অনেকক্ষণ গল্প করার পর, অনেকক্ষণ বাসে গল্প না, জাস্ট ওনাকে আমি কনফারেন্স করার চেষ্টা করি, বা আইস ব্রেকিং যেটা। হ্যাঁ, তো একটা সার্টেন টাইম পর উনি বলে ঠিক আছে মা, তোমার কথা বলে ভালো লাগছে, কিন্তু শুধু তুমিই কথা বলবা, অন্য কেউ যেন না কথা বলে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি আসলে এখনো বুঝি না ব্যাপারটা। তো এইভাবে আর কি, যে এরপরে মেয়েটার সাথে আমরা মানে মেয়েটা এখনো আমাদের সাথে কাজ করছে ফ্রিল্যান্সার হিসেবে। তো এইভাবেই আসলে আমরা গিয়ে কনভিন্স করি যে এটা কোনো খারাপ কিছু আমরা করছি না। হ্যাঁ, যেমন এখন যেমন যেটা সমস্যা হচ্ছে যে না দেওয়া যাবে না আইটিতে, কারণ হচ্ছে ওরাও ল্যাপটপ দিয়ে ছবি তুলে ফেসবুকে দেয়, এরপরে অনেক খারাপ কিছু হয়, বিয়ে দিব কিভাবে? হ্যাঁ মা, তুমি ভালো করছো, কিন্তু আমার মেয়েকে তো বিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে ওনারাও যে এখন খারাপ বিহেভ করে সেটা না, ওনারা বুঝায় আমাকে বলে। তো তখন আমি বলি যে আপনি যদি একটু শিক্ষিত বানায় মেয়েটাকে ইয়ে করেন, তাহলে একটা ভালো ছেলে পাবেন, আর একটু ভালো ফ্যামিলিতে বিয়ে দিতে পারবেন। কিন্তু এই যে ছোট ছোট মেয়েদের বিয়ে দিচ্ছেন, সো আপনার ওদেরও তো লাইফ। সো এইটা ব্যাপারটা এখন আমাদের এমন হয়ে গেছে, আমরা যখন কোনো জায়গায় যাই আমরা জানি যে এই এই হচ্ছে আমাদের ফেস করতে হবে। আমাদের ইকুয়েশন সেট করা, এটা কিভাবে সলভ করতে হবে, এটা আমার মানে আমি ছাড়া আমার টিম মেম্বার এখন অনেক ভালো জানে বলতে গেলে। তো ওরা ওই সেটেই ওটাকে সেট করে ফেলে যে এখানে এই ওয়েতে আমরা এই জিনিস ফেস করবো। যেমন আমরা যখন নোয়াখালীতে যাই, ওখানে ওটা হচ্ছে 99.99 মেয়েরা হচ্ছে বোরকা পরে। হ্যাঁ, আবার আমার অফিসে তো সব মেয়ে, কোনো ছেলে নাই। হ্যাঁ, ইভেন তখন ওরা সব বোরকা পরে, এখন বোরকা খুলে না। তো এইভাবে আসে। তো আমি যখন নোয়াখালীতে প্রথম শুরু করি, তখন আমার আম্মু আমাকে বলছে তুমি সারা জিন্দগি ওয়েস্টার্ন ড্রেস পরে কাটিয়েছো, তোমাকে তো ওখানে ঢুকতেই দিবে না। হ্যাঁ, তুমি কেন নোয়াখালী বাদ দিয়ে চিন্তা করো? ইভেন আমি অন্য ডিস্ট্রিক্টে আগে করছি, আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালীতে, আমি নোয়াখালীতে সবার পরে করেছি। তো আমি যখন ওখানে শুরু করি, আবার আমি হচ্ছে নিজে আসলে প্রথমে নিজেকে চেঞ্জ করেছি অনেস্টলি, যে আমি ওখানে যাওয়ার সময় একেবারে ওদের আদলে গেছি। আমি হিজাব করিনি, বাট ওরা যেটা দেখতে পছন্দ করে আমি সেভাবে গেছি। এবং বিভিন্ন বাড়িতে গিয়ে উত্থান বৈঠক করেছি। ওদের জেলা পরিষদ যে জায়গাগুলো ওদের বিশ্বস্ততার জায়গা, সেখানে আমরা ট্রেনিং করিয়েছি, ওয়ার্কশপ করিয়েছি ওপেন করে, তারপরে কনফারেন্স করে আমরা ওখানে রান করছি, এবং আলহামদুলিল্লাহ ওখানে আমাদের খুব ভালোভাবেই চলছে। তো আসলে আমরা এভাবেই কাজ করছি আর কি। আমার যেটা মানে আমার দেখা যেটা এক্সপিরিয়েন্স যেটা, যে আমাদের ঢাকা শহরে কিন্তু বাংলাদেশের সব জায়গা থেকেই অনেক মেয়ে আসে, এবং ওরা কিন্তু ঢাকায় এসে ঢাকায় সেটেল করে যায়, এবং ঢাকার সাথে ওরা অনেক কিছু শিখতে পারে, জানতে পারে, অনেক স্কোপ আছে। বাট আমি যদি ডিজিটাল বাংলাদেশ করতে বলি, বা আমি যদি আইটি ইন্ডাস্ট্রিতে অনেক মেয়েকে আনতে চাই, তাহলে আমাকে ওই গ্রামের ওই মেয়েটাকে আগে শেখাতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের পরিসংখ্যানটা ঠিক থাকবে। হ্যাঁ, শুধু আমি ঢাকা শহর বা চিটং শহরের মেয়েদের এনেই আমি পারবো না, আমাকে গ্রামে যেতে হবে। তো আমি ওইভাবেই যাচ্ছি। আবার মেন্টালিটি, ইভেন আমি এবং আমার টিম, আমরা সবসময় আমরা উইকলি একদিন আমরা জাস্ট গল্প করি যে আমরা আসলে কি ফেস করছি, আমরা কিভাবে সেটা ওভারকাম করছি। কারণ এখন তো প্রতিটা ডিস্ট্রিক্টে আমি যাই না, আমার ম্যানেজাররা যায়। তো ওরা কে কি ফেস করে আসছে। এবং আরেকটা আমি গুড নিউজ দিই, বাংলাদেশি মেয়েরা আমার চেয়ে অনেক বেশি স্ট্রং। কারণ হচ্ছে যে সময় বাঁচানোর জন্য আমার মেয়েরা মানে ম্যানেজার যারা আছে, প্রোগ্রাম ম্যানেজার, ওরা রাতে কিন্তু চলে যায়, সকালে গিয়ে অফিস করে, রাতে পাবলিক বাসে করে চলে যায়। যেটা আমি কিন্তু আল্লাহ করতে থাকি যে দেশে এত কিছু হচ্ছে, এদের কোনো ভয়টা না, আমি তোকে বলি তোমরা দিনে রওনা দাও,
না আপু সময় নষ্ট হবে। আমাদের আবার ওরা ওইভাবেই আসে যে ওদের ফ্রাইডে বন্ধ দিন, ওটাও যেন ওদের ঠিক থাকে, অফিস টাইমটাও যেন ওদের ম্যানেজ হয়ে যায়। তো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যেটা আমি কখন আমার অফিসে এইভাবে পাবো বলে আমি চিন্তা করি নাই। বাট অন্য কোনো কোম্পানির কথা আমি এখন জানি না, যেহেতু জব করছি না। হ্যাঁ, বা এই এই ফ্রিডমটাতে না আসলে আমার কাজ করার স্পিড আরো মানে বাড়িয়ে বেড়ে যায় আর কি। যে কিভাবে আসলে আমি যদি ভয় পেয়ে যাই তো থেমে যাবো। তো ওদের দেখে আমি এখন ইন্সপায়ার হই যে ওরা এত স্পিরিটফুল। তো আমার আমার বিজনেস লস হলো, আমার মনে হয় যে না, আমার এটা রান করতে হবে, লস দিয়ে হলো আমাকে রান করতে হবে। কজ হচ্ছে এই মেয়েগুলোকে স্বপ্নে দেখিয়ে ফেলেছি, সেটা ভাঙা যাবে না। অ্যামেজিং অ্যামেজিং, খুবই ডিফারেন্ট কিছু অ্যাসপেক্টের ইনফরমেশন পেলাম আর কি। তো থ্যাংক ইউ নীলাপা। আমি জয়িতার কাছে ব্যাক করব। তো জয়িতার কাছে 3টা প্রশ্ন দিয়ে জয়িতার অংশটা আমি শেষ করতে চাই। সে প্রথম যে প্রশ্নটা যেটা জানতে চাওয়া, যে রাইট নাও ওয়ার্ক ফ্রম হোমকে আমরা প্রমোট করছি, যেটা ফ্রিল্যান্সিং কাজের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। সো এই ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা অসুবিধার দিকগুলো কি? সো দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অ্যাজ এ ফিমেল ফ্রিল্যান্সার কোনো রকমের জেন্ডার বায়াস সিচুয়েশনে আপনি পড়েছেন কিনা কোনো সময়, বা সামনেও পড়ার চান্স আছে কিনা? আর থার্ডলি হচ্ছে ফ্রিল্যান্সিং এ যারা ক্যারিয়ার করতে চায় তাদের প্রতি আপনার ইনিশিয়াল লেভেলের কি কি অ্যাডভাইস থাকবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ নাবিল ভাইয়া। যদি আমি আপনাকে প্রথম কোয়েশ্চেনের আনসারটা দিই, যে আসলে বর্তমানে বাংলাদেশে যে সিচুয়েশন বা কোভিড ভাইরাস বা এটার আগে বা পরে আমরা যে ওয়ার্ক ফ্রম হোমটা ব্যাপারটা রয়েছে, আমি নিজেই যদি একটু জেন্ডার বায়াসড হয়ে বলি যে আমরা মেয়েদের অপরচুনিটিস বা সবকিছুতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মধ্যে যে চেষ্টার ব্যাপারটা, যে আমি একজন মেয়ে, আমি অনলাইনে কাজ করব বা আমি বাসা থেকে কাজ করবো, আমি যে কোনো জায়গায় কাজ করব। তো আমার মনে হয় যে আমরা মেয়েরাই একটু নিজেরা পিছিয়ে চলে যাই, যে আমরা বাইরে যেয়ে কাজ করব বা বাসায় বসে কাজ করব বা কাজ করব, আদৌ মানে আমাদের জন্য কি ওই অপরচুনিটিসটা থাকবে যেটা একটা ছেলের জন্য থাকে? আমরা নিজেরাই চেষ্টা না করে নিজেদের মধ্যে একটা ধারণা ক্রিয়েট করে রাখি। কিন্তু যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু অনেক রিসোর্স থাকে অনলাইনে বা আউটসাইডে, যেখানে আমরা আমাদেরকে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে পারি, নিজেরা ওই অপরচুনিটিস এর মাঝখানে যেতে পারি এবং ওই অপরচুনিটি গুলো গ্র্যাব করতে পারি যদি আমরা চেষ্টা করি। কিন্তু আমরা যদি চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা পিছিয়েই থাকি এবং পরে দিয়ে আমরা নিজেরাই কমপ্লেন করি যে আসলে আমাদের জন্য সোসাইটিতে অত অপরচুনিটিস নেই। যেমন হতে পারে যে কোনো মেয়ে বললো যে আমরা যেমন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করি, বা আমরা নীলাপু যেমন বললো যে গ্রামের মেয়েরা বা শহরের মেয়েরা, মানে রেশিওটা সেম থাকতে হবে। তো দেখা যায় যে অনেক সময় না গ্রামের মেয়েরা অনেক ভালো করে, দেখা যায় অনেক আমার টিমেই অনেক ফ্রিল্যান্সার আছে যারা গ্রাম থেকে কাজ করে। দেখা যায় চিটাগং বা শহরের মেয়েরাই একটু পিছিয়ে চলে যায়, কারণ তাদের আমার মনে হয় তারা ভাবে যে তাদের লাইফে অনেক কিছুই করার আছে এবং অনেক অনলাইনে তাদের কাছে ফেসবুকে থাকা বা ফেসবুকে কমেন্ট করা বা ফেসবুকে আপলোড করা ছবিটা অনেক বেশি সময় কাটে এবং ওভাবে করতে করতে কোনো স্কিলই শেষ হয় না, শেষে আউটপুটটা হয়ে যায় 0। তো যারা বাসা থেকে কাজ করতে চায়, যেমন চট্টগ্রাম হোক বা যে কোনো জায়গায় হোক, বাসা থেকে কাজ করাটা আসলে একটা মেয়ের জন্য একটা অপরচুনিটিস হতে পারে, আবার একটা অপরচুনিটি নাও হতে পারে। যেমন আমি নিজেই একটা স্ট্যাটাস করেছি, আমি অফিসে যেও চাকরি করেছি, আমি অফিস এনভায়রনমেন্টে চাকরি করেছি এবং আমি অফিস এনভায়রনমেন্টে বসে অফিসের স্ট্রাগল দেখেছি, যে একটা স্টার্টআপ কতগুলো স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় যেটা অফিসে বসে, এবং দেখা যায় যে আমি ফ্রিল্যান্সিংও করি বাসায় বসে। তো আমার মনে হতে পারে যে ফ্রিল্যান্সিং করাটা বাসার জন্য আমার জন্য কমফোর্টেবল, বা আমি বাসায় বসে কাজ করছি, যখন ইচ্ছা হয় কাজ করছি, যখন ইচ্ছা হয় কাজ করছি না, মাঝে মাঝে রাতে কাজ করছি না। আবার দেখা যায় যে আমি যদি অফিসে যে কাজ করি তো একটা টাইম লেন থাকে। তো যদি আমি রুটিন লাইফ মেনটেন করতে চাই, বা আমার মনে হয় যে আমি অফিস এনভায়রনমেন্টে কাজ করলে কমফোর্টেবল হব, তাহলে ওই জিনিসটা অ্যাডাপ্ট করা দরকার। আর যদি মনে হয় যে আমি বাসা থেকে কাজ করবো, বাসা থেকে কাজ করলে আমার অপরচুনিটিস বা সবকিছুই কিন্তু সেমই থাকে, যে কোনো জায়গায় পরিশ্রম করলে, হার্ডওয়ার্ক করলে সবাই সাকসেস পায় সব জায়গা থেকে। কিন্তু দেখা লাগে যে আসলে আমি কোন জায়গায় কাজ করে বেশি কমফোর্টেবল, সেই জায়গাটাতে অপরচুনিটিস নিজের অপরচুনিটিস বিল্ড করে নিতে হয়, সেটা ওয়ার্ক ফ্রম হোম হোক আর সেটাই হোক। আর এখন যেহেতু গ্লোবাল, আমার মনে হয় যে এটা ওয়েক আপ কল ফর অল অফ আস, যে আমরা বাসায় বসে কাজ করছি, যারা
আমরা আমি কিন্তু অফিসে কাজ করছি এবং মার্চ থেকে আমি এখনো অফিসে যাইনি এবং অফিস অফ আছে, আমাদের স্যালারি অফ আছে, সবকিছু অফ আছে। যদি আমি ফ্রিল্যান্সিং না করতাম তাহলে আমার কিন্তু আউটপুট জিরো থাকতো। এখন আমি অনলাইনে কাজ করি বলে দ্যাটস আ পজিটিভ থিং যে আমি অনলাইনে কাজ করি বলে এখন আমি কাজ করছি বা আই এম আর্নিং সেম অ্যামাউন্ট, মেবি মোর, বিকজ কারণ আমি একটু সময় বেশি দিচ্ছি। এটা একটা ব্যাপার। অ্যান্ড দ্য সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে জেন্ডার নিয়ে। তো আসলে আমি নীলাপুর সাথে কমপ্লিটলি এগ্রি যে বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে বা সেটা আমি প্রত্যেকটা কথায় রিলেট করতে পারি আসলে। যেমন হতে পারে বিয়ের কথাটা, আবার যেমন হতে পারে পাশে মানুষেরা জিজ্ঞেস করবে যে আসলে অনলাইনে কি করে, কোথাও ছবি চলে যাচ্ছে কিনা বা কোথাও নিজেদের অপরচুনিটিস গুলো বাজেভাবে ইম্প্যাক্ট করছে কিনা। কারণ আমাদের বাংলাদেশে না ফ্রিল্যান্সিং জগৎটা মানুষের কাছে অত বেশি ইন্ট্রোডিউসড না, এবং ওরা ফ্রিল্যান্সিং বলতে আসলে কি কাজ করে অনেকেই জানে না ফ্রিল্যান্সিং বলতে কি কাজ করে। যেমন অনেক সময় কি হয় যে আমি নিজেই ব্যাংকে টাকা তুলতে যাই এবং ব্যাংকে টাকা তুলতে গিয়ে তারা আমাকে একটা কোয়েশ্চেন করে যে আপনি এত ছোট একটা মানুষ, আপনি এতগুলো টাকা তুলছেন, এত টাকা কোথায় গেছে আপনার অ্যাকাউন্টে বা বাইরে থেকে আসে, কোথায় থেকে কি করে। আমি তখন তাদেরকে বলি যে আমি ফ্রিল্যান্সিং করি। তখন তারা আমাকে, একজন ম্যানেজারিয়াল পজিশনের লোক আমাকে জিজ্ঞেস করে আচ্ছা ফ্রিল্যান্সিং কিভাবে করে, একটু আমাকে ডেসক্রাইব করেন যে এটা। তখন দেখা যায় যে বাকিদের থেকে আমার বেশি পেমেন্ট প্রুফ দেখানো লাগে, কারণ জাস্ট বিকজ আমি অনলাইন থেকে এতগুলো টাকা একসাথে আসছে। তো আমার অপরচুনিটি তাদের ক্ষেত্রে একটা লাইবিলিটির মতো হয়ে যায় যে না, অনলাইনে আমি জানি না বলে তাদের কাছে ব্যাপারটা সন্দেহজনক মনে হয়। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যখন একজন মেয়ে, আমি যখন অনলাইনে কাজ করছি, তখন আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করেছে যে হ্যাঁ অনলাইনে কাজ করো। আমার বাসায় ল্যাপটপ ছিল, আমার বাসায় কম্পিউটার ছিল, কিন্তু আমার আশেপাশের মানুষেরা কিন্তু আমাকে অত বেশি সাপোর্ট করেনি। আমার ফ্যামিলিকে প্রতিনিয়ত বলেছে যে আপনার মেয়ে অনলাইনে ফেসবুকে কার সাথে সারা রাত চ্যাট করে, এটা তো ভালো না, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। তারপর ভাবি কিভাবে বিয়ে দিব, তারপর এভাবে ভালো ছেলে পাবেন না, ডাক্তার ছেলে পাবেন না, ইঞ্জিনিয়ার ছেলে পাবেন না, এখনই অনলাইনে কাজ করা অফ করে দেন, বা ফেসবুকে চ্যাটিং করে বা এগুলো অফ করে দেন, এগুলো ভালো না। বেসিক্যালি আমার মা বাবা অনেক মডার্ন চিন্তাধারার মধ্যে থাকে, যদিও তারা টেনশন করে না আমাকে নিয়ে। তারপরও আমার মা বাবা এক দুইবার কিন্তু আমাকে নিজে থেকেই প্রশ্ন করেছে যে আসলে তুমি কি করো, আমাকে একটু বুঝিয়ে বলো তো। তো আমার বাবা মাকেও আমার একটা অনলাইন কোর্সের মতো করানো লাগছে ফ্রিল্যান্সিং এর উপরে। তো আমার রিলেটিভদের ক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে এটা। তাদের কাছে তখন যে আসলে পরিচিত হয়েছে যে ব্যাপারটা, যে আমি একদিন সকালবেলা বা পুরো বাংলাদেশে প্রথম আলোতে হেডলাইনে আমার ছবি আসে। তো আমাকে যারা বলেছিল যে মেয়ে ফ্রিল্যান্সিং করে ভালো না, তারা যখন প্রথম পেজে দেখলো যে মাসে ইনকাম $1600, তারা বললো এই ছোট মেয়েটা মাসে ইনকাম $1600, এটা আবার কিভাবে। তখন তারা পড়লেন দিকে একটু যে, আর আবার দেখা যায় যে আশেপাশের আমার বন্ধুরা আমাকে সবসময় বলতো যে তুই ফ্রিল্যান্সিং করবি বা তোর ক্ষেত্রে ফ্রিল্যান্সিং স্টার্ট করা, ইটস নট গুড অ্যাকচুয়ালি। ফ্রিল্যান্সিং অনলাইনে অনেক কিছু হয়, অনলাইনে মেয়েদেরকে ভালোভাবে চলতে হয়। এখন আমরা ফ্রিল্যান্সিং করে যেটাই করি, আমরা অনলাইনে তো আর পর্দা করে চলতে পারবো না। তো এটার ক্ষেত্রে একটা ব্যাপার যে আমরা ফ্রিল্যান্সিং এ আসি বা যেখানেই আসি না কেন, আমরা অপরচুনিটি গ্র্যাব করার আগে না, আমরা মেয়ে, আমাদেরকে সোসাইটি বলে তুমি মেয়ে, তোমাকে নিজের সিকিউরিটি এনশিওর করতে হবে, আর যদি কোনো রকম এদিক সেদিক যায় তাহলে তোমারই দোষ, বিকজ তুমি মেয়ে। তো এটার ক্ষেত্রে আর আমরা ছেলেদের মধ্যে বা সেসব মানুষের মধ্যে ভাবা যে মেয়েরা টেক সেক্টরে আসলে না, ভাবে যে মেয়েরা টেক সেক্টরে আসলে দেখা যায় যে আমি আমার বাসার আইপিএস ও ঠিক করি, ইভেন কি কম্পিউটার খুলে ঠিক করি। তো দেখা যায় বিল্ডিং এর সবাই আমাকে ডাকে যে কখন কম্পিউটার নষ্ট হয়ে গেলে বা এটা হলে। তো সবার কাছে ব্যাপারটা সারপ্রাইজিং, কিন্তু তারপরও তারা একটু জেন্ডার ডিসক্রিমিনেট করে যে না আসলে ফ্রিল্যান্সিং এ মেয়ে ফ্রিল্যান্সিং করছে বা যেটাই করুক না কেন, ও যাই করুক না কেন সে একটা মেয়ে, এটা। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন কোনো জবেও অ্যাপ্লাই করেন না কেন, দেখা যায় আপনি ডেভেলপমেন্টে কাজ করেন, কোডিং করেন, একটা মেয়ে যে কোডিং ভালো হতে পারে অনেক ক্লায়েন্টের ক্ষেত্রেও বিলিভ হয় না, আনলেস সে দেখে আমি ইউএক্স ইউআই ডিজাইন করলাম, সে আমার ডিজাইন না দেখা পর্যন্ত, আমার কথা না শোনা পর্যন্ত হয়তো বিলিভ করলো না আমাকে, যে না একটা মেয়ে, এত ছোট একটা মেয়ে বা একটা মেয়ে কোডিং এত ভালো করে, ছেলেদের তো মাথায় কোডিং ভালো জানার কথা। এটা একটা ব্যাপার।
তো লাস্ট কোয়েশ্চেন যে ভাই আমাকে জিজ্ঞেস করলেন যে যারা ইন্ডাস্ট্রিতে আসতে চায়, হ্যাঁ হ্যাঁ যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, তো বেসিক্যালি যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং করার ফার্স্ট ওয়েটা হচ্ছে যে আমি নিজে নিজে শিখেছি, আমার তো কোনো গাইডলাইন ছিল না। তো আমি কি করতাম, আমি একটা কাগজ নিয়ে কাগজের মধ্যে কি কি শিখতে হবে ওটা লিখে নিয়েছিলাম, যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কোন সেক্টরে কাজ করবো, মার্কেট প্লেস কি, বা কোন মার্কেট প্লেসে কি ধরনের কাজ আছে, আর্টিকেল রাইটিং কিভাবে করা। আমি না একটা বড় সূচিপত্র বানিয়ে, আমি পার্সোনালি অনেক অর্গানাইজ একজন পার্সন। আমি প্রত্যেকদিন বাসায় দেয়ালে মানে আজকের দিনের কি কাজ ওটা আমি লিখে রাখি। তো আমি সবসময় এই অর্গানাইজেশন স্কিলসটার জন্য আমি যখন স্টার্ট করি তখন আমি এই জিনিসটা মেনটেন করি। আমার মনে হয় যেটা ফ্রিল্যান্সিং এ আসতে চাই, ফার্স্ট থিং ফার্স্ট তারা একটু অর্গানাইজড হলো শেখার ক্ষেত্রে, যে আমরা না মানে সবাইকে ইনবক্সে নক করি যে আমি কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো, কিন্তু আমরা যদি একটু ঘাটাঘাটি করি, একটু লিস্টিং করি, দেখা যায় যে আমরা ফ্রিল্যান্সিং এর কিভাবে শিখবো বা যে কোনো স্কিলে কিভাবে শিখবো এটা ফাইন্ড আউট করে নিতে পারি। তারপর আসলে আমরা একটা জিনিস ফ্রিল্যান্সিং এ আমাদের মাথায় টুপ করে পড়ে যাওয়ার মতো একটা ব্যাপার, যে ফ্রিল্যান্সিং এ আসবো, লাখ লাখ টাকা কামাবো, বাসায় বসে টাকা কামাবো। আমাদের মাথায় ফ্রিল্যান্সিং মানেই সবার আগে টাকার কথা চিন্তা হয়, ডলারের কথা চিন্তা হয়, কারণ $1 মানে বাংলাদেশে 80 টাকা, অনেক টাকা। সো এটা চিন্তা করে আমরা ভাবি যে না ফ্রিল্যান্সিং তো করা যায়, ফ্রিল্যান্সিং করি, কিন্তু দেখা যায় যে আমাদের স্কিল সেট জিরো। তো আসলে আমাদের ফ্রিল্যান্সিং এ আসার আগে একটা স্কিল করা দরকার, এন্ড এটার যদি আমার স্কিল থাকে তাহলে আমার জন্য ফ্রিল্যান্সিং অনেক অনেক স্মুথ হয়ে যায়। এন্ড দেন যদি আমি ফ্রিল্যান্সিং এ আসি, স্কিল সেট থাকে, তারপর মার্কেট প্লেস সম্পর্কে রিসার্চ করা দরকার, যে আসলে কোন কাজটার দাম বেশি, কোন কাজটার দাম কম, এবং কোন কাজটা আমি ভালো করতে পারবো, কোন কাজটা মেবি আমার জন্য আরেকটু ভালো করে শিখলে ভালো হয়, বা কোন কাজটা কম্পিটিশন বেশি। সো এরকম করে প্রোফাইল করা থেকে, নিজেকে রিপ্রেজেন্ট করা থেকে শুরু করে সবকিছু গুছিয়ে একটার পর একটা ধাপ ধাপ করে এগিয়ে আসা যায়, এবং নিজে থেকেই এগিয়ে আসা যায়, এবং বাসা থেকেই। জিনিসটা হচ্ছে এমন, ফ্রিল্যান্সিং আপনি বাসা থেকে করছেন, বাসা থেকেই চেষ্টা করে শেখা যায়। আবার যদি পসিবল না হয় তাহলে অন্যান্য ওয়ে হয়ে যায়, যেমন নীলাপুর অর্গানাইজেশন কাজ করছে সোসাইটির জন্য, এটা কিন্তু অনেক ভালো ব্যাপার। কারণ আমার মতো মেয়েরা যারা, তখন আমি শহরে থেকে আমি গাইডলাইন পাইনি, যারা গ্রামে আছে তারা এখনো তো গাইডলাইন পায় না। তো দেখা যায় যে এই জিনিসটা যখন গাইডলাইন পৌঁছে যায়, কেউ যদি আমাকে হাতে করে দেখিয়ে দিত যে এই ফ্রিল্যান্সিং কিভাবে করে, বা ফ্রিল্যান্সিং এই জিনিসটা এভাবে কাজ করুন, তাহলে কিন্তু আমার জন্য জার্নিটা আরো বেশি স্মুথ হয়ে যেত। আমাকে আরো বেশি সাকসেসফুল হয়ে যাওয়ার জন্য আরো তাড়াতাড়ি সময় আমি করে যেতে পারতাম। তো এভাবেই আসলে একটু অর্গানাইজড হয়ে, একটু গুছিয়ে, মানে আমরা ফ্রিল্যান্সিং না যে কোনো স্কিল শিখতে পারি। সো দ্যাটস মাই সাজেশন, যারা নতুন আসতে চায়, যে নিজেকে অর্গানাইজ করা দরকার, এবং পরিশ্রম করা দরকার এই সেক্টরে, এবং নিজের উপরে ট্রাস্ট রাখা দরকার। এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ অনেক বেশি স্মার্ট হতে হয়, এবং a person who is smart and can represent herself in this marketplace can do very well. So that's all for me. Thank you so much, Bhaiya. থ্যাংক ইউ জয়িতা, খুবই ইন্সপায়ারিং কিছু বা ইনফরমেটিভ কিছু ইনফরমেশন আমরা শুনলাম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একটা প্রশ্ন রাখতে চাই রেজওয়ানা আপা, নীলা আপা এবং রাশাদ আপুর কাছে। তো রেজওয়ানা আপার কাছে প্রথমে চলে যাই, সেটা হচ্ছে যে রাইট নাও আমরা যেই প্ল্যাটফর্ম থেকে লাইভ করছি, উইচ ইজ কল বিডিএফ। তো বিডিএফ যেটা হয় যে বাংলাদেশের 64 জেলা থেকে ডেভেলপিং স্কিলসের যাদের আছে, অথবা বিভিন্ন রকমের সার্ভিস আইডিয়া যারা আছে, তারা তাদের এই আইডিয়া বা অ্যাপ্লিকেশন গুলো মনিটাইজ করে থাকে এই বিডিএফস এর মাধ্যমে। তো এখানে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ ডেভেলপার আছে যারা ওমেন, যারা ফিমেল আর কি। সো এই এদের উদ্দেশ্যে, অথবা আসলে যারা আইসিটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় ফিমেলরা, এদেরকে আসলে অ্যাসপিরেশনাল যারা মানে অনেককে দেখে ইনফ্লুয়েন্স, এদের প্রতি আপনার কি অ্যাডভাইস থাকবে? এরা আসলে কি কি বা তাদের করা উচিত এই অবস্থায় আসতে গেলে বা ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল হতে গেলে? রেজওয়ানা আপার কাছে প্রথমে চলে যাই। সাকসেসফুল হতে গেলে আসলে বেসিক্যালি সাকসেসফুল আসলে আমাকে নিজেকে ডিফাইন করতে হবে যে আমি আসলে কিভাবে করে সাকসেসফুল হতে চাই। তবে সবাইকে ডেফিনেটলি একটা হাইট বা একটা চিন্তা করতে হবে সবসময়, যে আসলে মানে আমাদের গোলটা যেন বা অ্যাম্বিশনটা যেন অনেক উঁচু থাকে। এটা হচ্ছে প্রথম আমি মনে করি যে একটা আমাদের ইম্পর্টেন্ট, যে আমি যেন চিন্তা করি যে হ্যাঁ আমার একটা অ্যাম্বিশন থাকবে। মেয়েদেরকে অ্যাম্বিশিয়াস হতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার।
আর যেটা হচ্ছে 2 নাম্বার ফর আওয়ার ইন্ডাস্ট্রি, ফর দ্য গার্লস ইন টেক, স্কিল। আমরা স্কিল ছাড়া কিছু জানি না। আমি নিজেও যদি স্কিলড না থাকি বা নিজেকে প্রপার স্কিলফুল না করি, তাহলে আমার কোনো ভ্যালু নাই এই ইন্ডাস্ট্রিতে। সো সবসময় স্কিলড হতে হবে এবং আপগ্রেড, আমাকে আমার স্কিলকে আপডেট করতে হবে। আমি যত বেশি স্কিলড হব তত বেশি আমি ভালো করতে পারবো। এটা হচ্ছে আর একটা ব্যাপার। আর যে কথাটা বললাম, অ্যাম্বিশনের সাথে সব মেয়েদেরই যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে ভয় না পাওয়া। একজন ছেলে যা পারে সেটা আমি পারবো না, অন্য একটা মেয়ে একটা কিছু পারলে আমি পারবো না। হ্যাঁ, এই ধ্যান ধারণা থেকে আমাদেরকে বের হতে হবে। এবং সব থেকে বড় কথা, নিজস্ব আইডেন্টিটি। এই আইডেন্টিটি যদি মেয়েদের এই চিন্তাটা একদম প্রথম থেকেই না থাকে যে না আমার নিজস্ব একটা আইডেন্টিটি হবে, এইটা কিন্তু থাকা খুবই জরুরি একটা মেয়ের। যেন আমি মনে করি আমার এই আইডেন্টিটি থাকবে, বাট আমি আইডেন্টিটি থাকা মানেই কিন্তু, বা আমি যখন নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব ফিনান্সিয়ালি, তার মানে কিন্তু এটা না যে আমি উগ্র হয়ে যাব। ব্যাপারটা কিন্তু সেটা না। ব্যাপারটা হচ্ছে আইডেন্টিটি থাকলে কিন্তু তখন মানুষ অনেক ব্যালেন্সড হয়। এটা কিন্তু মানে অনেকে হয়তো বা অনেক ক্ষেত্রে আমাদের সমাজে মনে করে মেয়ে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে হয়তো বা মেয়ে হয়তো বা কথা শুনবে না। আসলে আমার কাছে সেটা মনে হয় না। ফ্যামিলি যদি তাকে ওইভাবে করে, শিক্ষা যেটা থাকে নর্মালি আমাদের বাংলাদেশে, যেটা একান্নবর্তী ফ্যামিলিতে বা আমাদের যে ধরনের শিক্ষাগুলি দেওয়া হয়, তাতে কিন্তু আসলে কিন্তু ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি থাকা মানে আমরা কিন্তু আমাদের ফ্যামিলির বেটারমেন্টের জন্যই কিন্তু সেটা খরচ করি। এমন না যে ওই টাকা দিয়ে আমি খুব কিছু করি, তা কিন্তু না। হ্যাঁ, আমাদের নিজস্ব ফ্যামিলির জন্যই করি। তো সবাইকে এটা বলবো যে নিজের আইডেন্টিটি, নিজে কিছু করার অ্যাম্বিশন থাকাটা খুব জরুরি, নিজেকে স্কিলড করা খুব জরুরি। এবং নিজের মানে নিজের একটা আলাদা একটা ভেঞ্চার করুক, প্রোডাক্ট করুক বা যাই করুক না কেন, সেটাকে চিন্তা করা উচিত যে ইনোভেটিভ যেন হয়। এবং এই কোভিড এর টাইমটা কিন্তু আসলে যদিও আমাদের জন্য কিছু খারাপ ঠিকই, কিন্তু আমি মনে করি যে ফ্রিল্যান্সারদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এটা খুব ভালো টাইম, যে আপনারা এখন প্রচুর অফার করা হচ্ছে ফ্রি, মানে ই লার্নিং এ অনেক ভালো ভালো দেখা যাচ্ছে যে কোর্সের অফার করা হচ্ছে এবং বিভিন্ন রকমের। এবং বাংলাদেশ সরকার তো আসলে গত কয়েক বছর ধরে কিন্তু অনেক ভালো ভালো কোর্সের অফার করছে। সো প্লিজ আপনারা এগুলো নেন এবং নিজেকে স্কিল রিসোর্স তৈরি করেন, সো দ্যাট আপনারা দেশে এবং কাজ করতে পারেন এবং নিজের আইডেন্টিটির জন্য খুব ভালোভাবে তৈরি করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রেজানা আপা। রাকসান্দা আপার কাছে চলে যাই। রাকসান্দা আপার কাছে প্রশ্ন হচ্ছে একই প্রশ্ন, যে একটা মেয়ে আসলে যে ইন্ডাস্ট্রিতে নতুন, সে আসলে যদি রাকসান্দা হতে চায় তার কি করতে হবে? স্যার, কি আপনার কি অ্যাডভাইস? আসলে আমার মতো না, তার নিজের আসলে আলাদা একটা আইডেন্টিটি তৈরি করে নিজের মতো করে নিজের সবচেয়ে বেস্ট পটেনশিয়ালটা আর কি নিয়ে আসতে হবে। কারোর মতো আমি মনে করি না হওয়া দরকার। প্রত্যেকের মধ্যে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি আছে, সে সেটাকেই যদি বুঝতে পারে, ধরতে পারে যে আচ্ছা আমি কোন জিনিসটাতে ভালো বা কোনটাতে আসলে আমার কাজ করার ইচ্ছা, সেটাই অনেক বড় আর কি ব্যাপার, এবং সেটা নিয়ে কাজ করাটাও অনেক বড় একটা বিষয়। কিছু জিনিস আমি আর কি মনে করি আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মেয়েদের বলতে পারেন যে অ্যাডভান্টেজ অন্যান্য আর কি ফিল্ড থেকে বেশি। কারণ হচ্ছে অনেক জবে দেখা যায় অনেক ফিল্ড ওয়ার্ক করতে হয়, অনেক বাইরে যেতে হয়, সিকিউরিটিরও কিন্তু অনেক বড় একটা ইস্যু হয়ে যায়। যখনই মানুষ আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে, অনেক কাজই কিন্তু বাসা থেকে করা যায়, বা হচ্ছে আপনাকে লেট নাইট কাজ করতে হলে আপনাকে নট নেসেসারি আপনাকে অফিসে গিয়ে কাজ করতে হচ্ছে, আপনি বাসায় বসে অনেক কিছু করে ফেলা সম্ভব। বাংলাদেশে এত ফ্রিল্যান্সার আছে, বাংলাদেশে ফ্রিল্যান্সারের সংখ্যা বলতে পারেন যে ওয়ার্ল্ডে 1 থেকে 3-4 এর মধ্যেই আছে, তাই না? এত ফ্রিল্যান্সার আছে এবং মেয়েরা এখানে হিউজ কাজ করছে। সো আইটি ইন্ডাস্ট্রিতে মেয়েদের অপরচুনিটি অনেক বেশি, যদি একটু লেগে থাকে। আমার মনে হয় না বছর লেগে থাকতে হবে, যে বছরের পর বছর শ্রম দিচ্ছি, এতটা দরকার হয় না। আমাদের আসলে অপরচুনিটি এখানে অনেক বেশি। আর আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা হচ্ছে নেটওয়ার্কটা। আমরা একটা সার্ভে করেছিলাম ছোট আমাদের গ্রুপের মধ্যে, যে আসলে জবের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি কি মনে করেন যে কোনটা গুরুত্বপূর্ণ, সেখানে বা এক্সপেকটেশন, এই ধরনের কোনটা আপনি আর কি প্র্যাকটিস করে থাকেন। সবাই বলেছে যে নেটওয়ার্কটা আমি ক্রিয়েট করার সবসময় চেষ্টা করে থাকি। ধরেন হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই, একটা ইভেন্টে কেউ গেলে হচ্ছে যে যেটা করে যে
কেউ টি শার্ট নেওয়ার চিন্তা করে, তাই না? কেউ হচ্ছে গুডিজ এর চিন্তা করে, কিন্তু আরেকজন চিন্তা করে কি যে আমি হচ্ছে যে স্পিকার আছে তার সঙ্গে কথা বলি, তার কাছ থেকে একটু শেখার চেষ্টা করি, তার সঙ্গে লিঙ্কডইন অ্যাড হই, তার সঙ্গে একটা কানেকশন তৈরি করার চেষ্টা করি, তাই না? এই কাজগুলো যারা করে তারা কিন্তু আলটিমেটলি অনেক ভালো করতে পারে। এবং এই ধরেন হচ্ছে আপনাদের প্ল্যাটফর্ম আছে বা আদার্স যে ধরনের যে ওমেন ইন ডিজিটাল আছে, বেগাম আছে, আরো এরকম যে সকল প্ল্যাটফর্ম আছে, সেইখানে যদি নেটওয়ার্কটা করা যায় আমার মনে হয় মেয়েদের জন্য খুবই ইজি হয়ে যাবে, মেয়ে ছেলে সবার জন্য অনেক ইজি হয়ে যাবে। আর এখন তো স্টেমে অনেক ভালো করছে মেয়েরা, আমি বিশ্বাস করি যে কয়েক বছর 10 বছর আগের কথাও যদি আপনি চিন্তা করেন তখন যে পরিমাণ স্ট্যাটিস্টিক্সটা ছিল এখন কিন্তু অনেক ভালো। মেয়েরা বাংলাদেশ থেকে MIT তে পড়াশোনা করছে, অক্সফোর্ডে পড়াশোনা করছে, তাই না? অনেককে দেখছি, আমার প্রোফাইলে এরকম অনেক মেয়ে আছে। তো আমার খুবই ভালো লাগে। এবং হচ্ছে আর মেয়েদের সবচেয়ে ভালো জিনিস কি জানেন, মেয়েরা অনেক ফোকাসড হয় যে কোনো কাজ, যেরকম হচ্ছে জয়িতা বলছিল যে অনেক আর কি গুছিয়ে করতে পারে, ফোকাসড হতে পারে। আপনি একটা কাজ একটা ছেলেকে দিবেন, আপনি মাইন্ড করেন না, বাট একটা কাজ যখন একটা ছেলেকে দিবেন তখন দেখবেন তার আর কি গোছানো বা জিনিসটা প্রপারলি ডেডলাইনের মধ্যে ডেলিভার করাটা, মেয়ের কাজটা দেখেন সেম কাজ, আপনি কিছুটা হলেও পার্থক্য দেখবেন, মেয়েরা একটু হলেও কিন্তু ফোকাসলি কাজ করতে পারে, ধৈর্য নিয়ে এবং গুছিয়ে করতে পারে। হ্যাঁ, তো হচ্ছে এইটা তো অবশ্যই আর কি একটা বলতে পারি যে মেয়েদের নিজেদেরই একটা বিগ পাওয়ার। আর কখনো আপসেট হওয়া যাবে না যদি কারোর কাছে কখনো মনে হয় যে হিউমিলেট ফিল হচ্ছে বা আমি ইন্ডাস্ট্রির জন্য না, এরকম কখনোই ফিল করা যাবে না, আমি স্ট্রংলি মনে করি। কারণ বাংলাদেশে অনেক মেয়েরা এখন কাজ করছে এবং এখানে যারা লাইভ দেখছেন তাদের মধ্যে থেকে আমি মনে করি অনেকে অনেক ভালো করতে পারবেন, আমাদের এখানে যারা আছে তাদের থেকেও আরো অনেক বেশি ভালো করতে পারবেন এবং ইন্টারন্যাশনালি অনেক এম্পাওয়ার হতে পারবেন। থ্যাংক ইউ রাকসান্দা আপু। নীলাপুর কাছে আমরা নীলাপুকে দিয়ে শেষ করছি আজকে প্রোগ্রাম। সো নীলাপু শুধুমাত্র নিজের এক্সপিরিয়েন্স না, সে যেহেতু একটা বড় কমিউনিটি ম্যানেজ করে অ্যাক্রস বাংলাদেশের বিভিন্ন নারী উদ্যোক্তাদের আসলে এক্সপিরিয়েন্সও তার কাছে রয়েছে। সো ওভারঅল এই সমস্ত এক্সপিরিয়েন্সকে ব্লেন্ড করে আপনার অ্যাডভাইসটা কি হবে যারা আসলে আইসিটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় বা সাকসেসফুল হতে চায় তাদের উদ্দেশ্যে? আসলে এখনকার ইয়াংরা না অনেক বেশি ইন্সপায়ারিং, যেমন রাকসান্দা যেমন বললো, হ্যাঁ জয়িতা, মানে আমি তো এখন ওকে রোল মডেলই বলবো এত কম বয়সে। তো এখন হচ্ছে এখনকার ইয়াংরা অনেক বেশি জানে, হ্যাঁ, বাট তারপরেও আমি যদি কিছু বলতে হয় যে আমি সবসময় একটা কথা সবসময় বলি যে ফোকাস, টার্গেট, দেন হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, যে কোনো একটা কাজে খুব ফোকাস হতে হবে যে আমি আসলে কি করব, মাইন্ডসেটটা ঠিক করে ফেলা। হ্যাঁ, দেন হচ্ছে আমি টার্গেট নিব মনে মনে যে না আমি ওই কাজটাই করব। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি অ্যাকশনে যাব যে আমি হ্যাঁ কাজটা আবার ইমপ্লিমেন্ট শুরু করলাম। সো এই তিনটে জিনিস আমি খুব বিলিভ করি, যদি কোনো মানুষ ওই জায়গায় মানে এই তিনটে জায়গা নিয়ে কাজ করতে পারে তাহলে হয়তো কিছু একটা করা সম্ভব। আর স্পেশালি মেয়েদের যেটা আমি বলি, মেয়েদেরকে আসলে আমার ইন্সপায়ার করা বা আমার মোটিভেট করার কিছু নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে কি একটা মেয়েকে নিজেকে নিজে ডিসিশনটা নিতে হবে অ্যাকচুয়ালি আমি আমাকে কোথায় দেখতে চাই। হ্যাঁ, সে যদি এই জায়গাটা কাজ করতে পারে, এই জায়গাটা ঠিক করতে পারে যে আমি আমাকে এই জায়গাটা দেখতে চাই, তাহলে হচ্ছে আসলে সে তাকে সেই জায়গায় পৌঁছানোর জন্য স্টেপ গুলো সে নিবে। বাট যেটা হয় কি মানে আমি যতই কাউন্সিলিং করব, আমি যত ইন্সপায়ার করব, ওটা আসলে খুব একটা কাজ করবে না বা আমার অ্যাডভাইসও কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত একটা মেয়ে তার মাইন্ডসেট ঠিক না করে। সো এখন অনেক অপরচুনিটি আছে, রাকসান্দা অলরেডি বলেছে যে বাংলাদেশি মেয়েরা এখন অনেক MIT তে করছে, অক্সফোর্ডে করছে, এটা এখন সবসময় করে আসছে। হ্যাঁ, তারপরে জয়িতা বললো, রেজন আপু ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করছে। সো এখন কিন্তু দেখার মতো মানুষ আছে। যখন আমি শুরু করি তখন হয়তো আমি আসার সময় যখন রেজন আপু তখন আমি চিনতাম না, বাট আমি যখন আসছি এসে গেছে তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ একটা মেয়ে CSE তে করে একটা IT কোম্পানি চালাচ্ছে। হ্যাঁ, সো এরকম না তখন মানে এখন কিন্তু ওরা দেখতে পারে যে হ্যাঁ কম্পিউটার একটা মেয়ে চালাচ্ছে, উইমেন ইন ডিজিটাল সবগুলো মেয়ে ইঞ্জিনিয়ার। হ্যাঁ, বেগম.com একটা মেয়ে চালাচ্ছে, জয়িতা নামের বাচ্চা একটা মেয়ে প্রথম আলোর প্রথম পেজে আসে। সো এগুলো কিন্তু রোল মডেল। সো বলতে হবে না যে কাউকে মানে এখন কিন্তু গুগলও করতে হবে না খোঁজার জন্য, আমার সামনেই আছে। তো আমি নিব, কারটা নিব সেটা হচ্ছে আমাকে ডিসাইড করতে হবে। আর রাকসান্দার একটা কথা আমার খুব ভালো লেগে গেছে যে ও ইভেন্টের কথা বলেছে, কারণ ও অনেক ইভেন্ট করে, আমরাও প্রচুর ইভেন্ট করি, আবার সেম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ইভেন্টে যারা আসি আমরা ওদের যেটা একটা জায়গায় ফোকাস হতে হবে যে আমি একটা ইভেন্টে আসি। হ্যাঁ, সো ইভেন্টে আমরা যাদেরকে নিয়ে আসি ওনারা কিন্তু অনেক নলেজেবল, আবার ওনারা কিন্তু আসে ওনাদের নলেজটা শেয়ার করার জন্য। হ্যাঁ, সো নলেজটা যখন শেয়ার করতে আসি, এখন আমরা যারা যাই আমাদের মেইন ফোকাস হবে যে
ওই ইভেন্টে গিয়ে আমি ওই আপুর কাছ থেকে নলেজটা শেয়ার, ওনার নলেজটা আমি জেনে আসবো, নলেজটা আমি নিব, ওনার সাথে সেলফি তুলবো না। যেটা হয় আমাদের ইভেন্টে প্রচন্ড সেলফি তোলা হয়, এবং ওইটা ফেসবুকে পোস্ট যে অমুক আপুর সাথে আমি, এটা এটা ইট ডাজন্ট মিন এনিথিং ইন ইউর লাইফ, এবং ওই আপুরও কিছু লাইফ কিছু যায় আসে না। হ্যাঁ, সো বেটার হচ্ছে ওই সেলফির জায়গাটা আমি হচ্ছে ওই আপুর সাথে কানেক্ট হই, ইভেন শেষেও কমিউনিকেট রাখি, ওনার কোম্পানি আছে বা উনি একটা অ্যাডভাইস দিতে পারবে, যেটা আমি খুব মিস করেছি। যেমন আমি কিন্তু সবসময় খুব কোশ্চেন করি, আমি কোথাও কোথাও আটকালে আমি সনি আপুকে কোশ্চেন করি, আমি রেজন আপুকে কোশ্চেন করি, আমি কিন্তু আমার যারা সিনিয়র আছে আমি ইভেন ভাইয়াদের অনেকে অনেক কোশ্চেন করি যে ভাই আমি কি করবো, প্রচুর আমি স্টিল শিখছি। তো এই জিনিসটা সবার থাকতে হবে যে আমি শিখছি, সবসময় শিখার মধ্যে যদি কেউ থাকে আর নিজের ফোকাসটা ঠিক করে রাখতে পারে, নিজেকে কোথায় দেখতে চায় ওইটা যদি ইমাজিন করতে পারে, তাহলেই কিন্তু একটা মেয়ে কেন একটা ছেলেও অনেক দূর যেতে পারবে, কারো অ্যাডভাইস লাগবে না। থ্যাংক ইউ সো মাচ নীলাপা, প্রত্যেককে ধন্যবাদ, নীলাপাকে ধন্যবাদ, রেজন আপাকে ধন্যবাদ, রাকসান্দা আপু এবং জয়িতাকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা 1 ঘন্টা, নির্ধারিত 1 ঘন্টার থেকেও বেশি সময় স্পেন্ড করেছি। স্টিল আমার মনে হচ্ছে যে প্রত্যেক থেকে আরো অনেক কিছু শোনার আছে। অফকোর্স নেক্সট আবার কোন এপিসোডে আবার একসাথে কথা হবে। প্রত্যেককেই আবারও ধন্যবাদ, এবং সবাই প্রতি যারা দেখছেন অনুষ্ঠানটা, সবার প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে এই কোভিড সিচুয়েশনে অফকোর্স যে স্বাস্থ্যবিধিগুলো দেওয়া হয়েছে সেটা মেনে চলুন, এবং যতদূর সম্ভব সুস্থ থাকা যায়, সেফ থাকা যায় সেটা থাকুন। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। প্রত্যেককে সবাই যদি একটু এন্ড রিমার্কস কিছু দিতে চায়, অলরেডি সবাই বলেছে, তারপরে যদি কিছু বলতে চায় বিডিএফস এর স্পেশালি ডেভেলপারদের উদ্দেশ্যে, তো রেজান আপা একটু ছোট করে বিডিএফস এ যারা আসলে ফিমেল কাজ করছে এদের প্রতি বলতে চান। সবাইকে ফার্স্ট অফ অল হচ্ছে এই টাইমে বলবো টু স্টে সেফ, স্কিলড আরো বাড়াতে, স্কিলডের কোনো বিকল্প নাই, নতুন কোনো কিছু শেখাই সেটার কোনো বয়স নাই। নীলা অলরেডি যেটা বললো, লার্ন, শেখা, জানা, শোনা, আমরা শুনতে কম চাই, কথা বেশি বলতে চাই, রাদার আমরা যেন একটু শুনি, সবসময় একটু বেশি শোনাই ভালো, এবং পড়াশোনা প্রচুর করা ভালো। এবং এই জিনিসটা করলে আমার মনে হয় যে যে কোনো বিডিএফ শুধু মেয়েরা না, ছেলেরা সবাই কিন্তু সেটা ভালো করতে পারবে। তো আমি এতটুকুই বলতে চাই, টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো তাহলে আমরা বিদায় নিই। তো পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।